হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি সাউন্ড একটু চেক করে নেই। এই সাউন্ড জিনিসটা জীবনটারে বেদনা বানাই দিছে। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার মাইকে চার্জ ছিল না, আমিও খেয়াল করি নাই। প্রথমে ক্লাস নিতে এসে দেখি যে চার্জ নাই, পরে একটু চার্জ দিয়ে তারপর ক্লাসে আসলাম। তো আশা করি সবাই ঠিকঠাক আছেন, সবাই সুস্থ আছেন এবং দিনকাল ভালো যাচ্ছে। আপনাদের দয় আমার দিনও যাচ্ছে মোটামুটি ঠিকঠাক আর কি, বাইচা থাকার মতো। যাই হোক, সবাইকে 10 নম্বর লেকচারে স্বাগতম। স্থির তরিতের আমরা তো আগায়ে যাচ্ছি, চ্যাপ্টার আর শেষ হচ্ছে না। সমস্যা নাই, আমরা এমনভাবেই শেষ করব যেন এরপর আর কোনো কিছুই তোমার পড়া না লাগে। সো গাইজ, আজকের ক্লাসে আমরা পড়াশোনা করব সমবিভব তল এবং তড়িৎ বিভব শক্তি নিয়ে, এবং হোপফুলি আজকের ক্লাসে আমরা বিভব এবং বিভব শক্তি এই টপিকটাই কমপ্লিট করতে যাচ্ছি। পরের দিন থেকে আমরা ক্যাপাসিটার বা ধারক নিয়ে পড়াশোনা শুরু করব। সো যারা ক্লাসে জয়েন করছেন, বেশ কয়েকটা কাজ আছে। প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনারা ঠিকঠাক আছেন কিনা এটা আমাকে জানানো। দ্বিতীয়ত, এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, লাইক সবকিছু দেখতে পাচ্ছ কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, লেট মি নো। এর পাশাপাশি আপনার যদি মনে হয় এই ক্লাস আপনার কোনো ফ্রেন্ডের জন্য গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে আপনি চাইলে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন আপনাদের বিভিন্ন গ্রুপে, চাইলে আমাদের গ্রুপগুলোতেও শেয়ার করে দিতে পারেন। অ্যান্ড অলসো ইউ ক্যান মেনশন ইউর ফ্রেন্ড ইন দ্য কমেন্ট সেকশন। ওকে গাইস, সো একটু জানাই দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিব। লেটস গো। ও মাই গড, আমারে মেনশন করে কে ভাই? আমাকে মেনশন করতেছিস কেন? কেমন আছেন ভাই? চলে যাচ্ছে ম্যান, চলে যাচ্ছে, লিভিং লাইফ ভেরি ব্যাডলি, নট ইন এ গুড ওয়ে। বাজেভাবেই জীবন কেটে যাচ্ছে, বাট আশা করি সামনে আস্তে আস্তে ডেইজ উইল বি গুড। ওকে, এখন প্যারা যাচ্ছে, সমস্যা নেই কোনো। 6:30 থেকে ওয়েট করতেছি। আমিও 6:30 ক্লাস নিতে আসছিলাম ম্যান। আমি 6:30 না, 6:25 আসছি, বাট এসে আমি দেখি মাইকে চার্জ নাই। সো কিছু করার ছিল না, আই হ্যাভ টু ওয়েট। ওকে, এর জন্য একটু লেট হয়ে গেছে। ক্লিয়ার? ওকে। কে যেন কাকে লিটল ব্রো বলতেছে, কি একটা অবস্থা। এই গাইস, সবাই কি সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ? দেখো, যদি ঠিকঠাক থাকে আমরা ক্লাস শুরু করে দিব। এবং অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আজকের ক্লাসে আসার আগে আশা করি আগের ক্লাসগুলো করে আসছো, কারণ আগের ক্লাসগুলো যদি ঠিকঠাক করা না থাকে তাহলে কিন্তু আজকের ক্লাসটা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। কারণ আমরা বিভব অলরেডি 2 ক্লাস ধরে পড়ে আসতেছি। সো অলমোস্ট তোমাদের বিভবের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত, এবং সেই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে আমরা আজকের পড়াশোনা করব। সো আজকের পড়া ভালো মতো পারার জন্য বা ভালো মতো বোঝার জন্য আগের কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার থাকা লাগবে। সবগুলা ক্লাস ইউটিউবে প্লেলিস্টের মধ্যে সাজানো আছে, তুমি জাস্ট তোমার সুযোগ মতো ক্লাসগুলো দেখে নিলেই হবে। ঠিক আছে? ওকে, করি নাই তাহলে আর কি, না করলে করে আসতে হবে, আদারওয়াইজ বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। স্টিল তুমি ক্লাস করে দেখতে পারো, যদি মনে হয় বুঝতেছো সেক্ষেত্রে ইউ ক্যান কন্টিনিউ দ্য ক্লাস। যদি মনে হয় বুঝতেছো না, তাহলে অবশ্যই আগের যে ক্লাসগুলো আছে সেগুলো করো, দেন এই লেকচারটায় আসো। ওকে, এইচএসসি 25 আমি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই তো। ভাইয়া কালকে কলেজে ফিজিক্স এক্সাম, কিছুই পারি না। এখন ধরো এতদিন ধরে যদি না পড়া থাকো তাহলে তো আসলে একদিনে সবকিছু ঠিক করে ফেলা সম্ভব না। সো এক্সামটা যাক, সমস্যা নাই, বাট মেক শিওর করো এইচএসসি পরীক্ষার আগে তোমার সিলেবাস খুব সুন্দর মতো শেষ হচ্ছে। এবার যে ভুলগুলো করছো সামনে আর করা যাবে না। ওকে, তাইলেই কোনো প্যারা নাই। আর কয়টা লেকচার লাগবে ভাইয়া? আরে ইস, লাগবে লাগবে, আরো কয়টা লাগবে? পড়াই না, একটু পড়াইতে দাও না, এরকম করতেছো কেন? চলো আসো, লাস্ট দিনের 2টা হোমওয়ার্ক ছিল, 2টা হোমওয়ার্ক দিয়ে শুরু করি। হ্যাঁ, এইটা এইচএসসির জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, চলে আসবে পরীক্ষায়। দেখো, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, কলেজ পরীক্ষা বলো, কোথাও না কোথাও এই টাইপের ম্যাথ তুমি পেয়ে যাবা। চার্জের আদান প্রদান বা চার্জ ট্রান্সফারের ম্যাথ। ওকে, তাহলে আমরা কোয়েশ্চেনটা একটু পড়ি। লাস্ট দিন হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি আপনারা কেউই চেষ্টা করেন নাই। স্বাভাবিক, আপনাদের পড়াশোনা করতে তো আসলে খুব বেশি ভালো লাগে না, বাট আমাদের তো পারতে হবে, তাই না? সো চলো একসাথে চেষ্টা করা যাক। যারা করছো তারা অবশ্যই অ্যান্সার মিলাই নিবা, যারা করো নাই তারা এখন বুঝে নেওয়ার চেষ্টা করো, আশা করি বুঝে যাবা। চলো, 2টা গোলক আছে বুঝছো, একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার আর একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার। প্রথম গোলকে চার্জ আছে 20 কুলম, দ্বিতীয় গোলকে চার্জ আছে 100 কুলম, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার। ওকে, তোমাকে প্রশ্ন বলছে গোলক দুইটাকে টাচ করিয়ে আবার আগের স্থানে রেখে দিলে তাদের মধ্যে তড়িৎ বল কত গুণ হবে। তাহলে কোয়েশ্চেনটা প্রথমে বুঝো, তুমি এই 2টা গোলককে একবার টাচ করাইছো, টাচ করিয়ে আবার আগের জায়গাতেই রেখে দিছো, তার জন্য তড়িৎ বল চেঞ্জ হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া? দেখো তো তড়িৎ বলের ফর্মুলা কি ছিল, জাস্ট লিখতেছি, পরে ম্যাথে আসতেছি। সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই ছিল না 2টা চার্জিত বস্তুর মধ্যে তড়িৎ বল।
তুমি যখন দুইটা বস্তুকে টাচ করিয়ে আবার আগের জায়গাতেই রেখে দিবা, মাধ্যম তো চেঞ্জ করো নাই, তার মানে কুলম্বের ধ্রুবক চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। আবার সেম প্লেসেই রেখে দিছো, তার মানে মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হওয়ারও কোনো সুযোগ নাই। তাহলে তড়িৎ বল কেন চেঞ্জ হচ্ছে? কারণ চার্জের মান চেঞ্জ হয়ে যাবে। কি হবে? চার্জের মান চেঞ্জ হয়ে যাবে। লেখো, চার্জের মান চেঞ্জ হয়ে যাবে। কেন ভাইয়া? চার্জ কি মানে ম্যাজিক টাইপের নাকি যে হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যাবে? নোপ। যখন তুমি এরকম দুইটা চার্জিত বস্তুকে সংস্পর্শে আনবা, তখন তাদের মধ্যে চার্জের আদান প্রদান হওয়ার একটা সুযোগ থাকে, এবং এই চার্জের আদান প্রদান নির্ভর করে বস্তুদ্বয়ের বিভবের উপর। যদি দুইটা বস্তুর বিভব সেম থাকে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে কোনো চার্জের আদান প্রদান হবে না। বাট যদি এরকম হয় যে না, একটা বস্তুর বিভব বেশি আর একটা বস্তুর বিভব কম, সেই ক্ষেত্রে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে পজিটিভ চার্জ ট্রান্সফার হবে। কতখানি চার্জ ট্রান্সফার হবে বা কতক্ষণ পর্যন্ত ট্রান্সফার হবে? যতক্ষণ না দুইটা বস্তুর বিভব সমান হয়। যেই মুহূর্তে বিভব সমান হয়ে যাবে, ওই মুহূর্তে চার্জের ট্রান্সফার বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের দেখা লাগবে সংস্পর্শ করার পরে কতটুকু চার্জ ট্রান্সফার হয়, এবং চার্জ ট্রান্সফার হওয়া শেষে এই দুইটা চার্জিত বস্তুর চার্জের মান কত। ঠিক আছে? তাহলে কাজ খুব সহজ, লেটস গো বাচ্চারা। তাহলে দেখেন, প্রথমত আপনি যদি এখানে দুইটা বস্তুর বিভব বের করেন, দেখবেন যে দুইজনের বিভব দুই রকম। ওর বিভব হচ্ছে একটা, ওর বিভব হচ্ছে আর একটা, এবং তুমি দেখলেই বুঝতে পারবা ওর বিভবটা বেশি, ওর বিভবটা কম। মেজার করে দেখো বিভবের ফর্মুলা কি বলো তো? গোলকের পৃষ্ঠে বিভব কেমনে বের করে ভাইয়া? সি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। এখানে কিউ বাই আর এর মান কত আসবে? 10। এখানে কিউ বাই আর এর মান কত আসবে? 33.33। তার মানে এইখানে বিভব হচ্ছে 33.33 ইন্টু সি, এখানে বিভব হচ্ছে 10 ইন্টু সি। তার মানে এখানে বিভব বেশি, এখানে বিভব কম। যখন টাচ করাবা, এখান থেকে এখানে পজিটিভ চার্জ ট্রান্সফার হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না দুইজনের বিভব সমান হয়। তাহলে আমরা ধরে নিলাম যে এদের সংস্পর্শের পরে চার্জের আদান প্রদান হয়েছে। ঠিক আছে? এদের আমরা সংস্পর্শ করাইছি এবং তারপর কি হয়েছে? চার্জের আদান প্রদান হয়েছে। কতক্ষণ পর্যন্ত যেন হবে? যতক্ষণ না দুইজনের বিভব সমান হয়। তার মানে চার্জের আদান প্রদান শেষে এখন প্রথম গোলকের বিভব যা, দ্বিতীয় গোলকের বিভবও তাই, তাই না? চার্জের আদান প্রদান তো শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে অবশ্যই দুইটা গোলকের পৃষ্ঠের বিভব কি হবে? সমান হবে। কিন্তু দুইটা গোলকের চার্জ কতটুকু থাকবে সেটা কি আমরা জানি? জানি না। তাহলে ধরে নিলাম চার্জের আদান প্রদান শেষে প্রথম গোলকে চার্জ হচ্ছে Q1 প্রাইম এবং সেকেন্ড গোলকে চার্জ হচ্ছে Q2 প্রাইম। ওকে, আরো দুইটা জিনিস ধরে নেই যে চার্জের আদান প্রদান শেষে প্রথম গোলকের বিভব হচ্ছে V1 প্রাইম এবং দ্বিতীয় গোলকের বিভব হচ্ছে V2 প্রাইম। এখন চার্জের আদান প্রদান তো শেষ, তার মানে অবশ্যই বিভব সমান। তার মানে V1 প্রাইম আর V2 প্রাইমের মান কি হবে? সেম হবে। আদারওয়াইজ তো চার্জের আদান প্রদান বন্ধই হইতো না ভাই। তার মানে V1 প্রাইম, আচ্ছা একটু লিখে নাও, একটা ভাষা লেখো তো। এগুলো পরীক্ষা আসলে তোমরা লিখবা না, তোমরা সরাসরি লিখে দিবা, স্যাররা আবার 1 মার্ক কমাই দিবে, তখন কান্নাকাটি করবা। একটু ভালো মতো লেখো। লেখো চার্জের আদান প্রদান শেষে, চার্জের আদান প্রদান শেষে, লেখো লেখো লেখো, অবশ্যই দুইটা গোলকের পৃষ্ঠের বিভব কি আসবে? সেম আসবে। তার মানে V1 প্রাইম ইজ ইকুয়ালস টু V2 প্রাইম। তার মানে চার্জ আদান প্রদান শেষ হওয়ার পর প্রথম গোলকের পৃষ্ঠের বিভব আর দ্বিতীয় গোলকের পৃষ্ঠের বিভব সমান। ওকে, এখন প্রথম গোলকের পৃষ্ঠের বিভব মানে কি? মানে হচ্ছে সি ইন্টু প্রথম গোলকের চার্জ। কোন চার্জ? 20 কুলম? না, এটা তো চার্জের আদান প্রদানের আগে ছিল। চার্জের আদান প্রদানের পরে কত হয়েছে? Q1 প্রাইম। তার মানে প্রথম গোলকের চার্জ Q1 প্রাইম ডিভাইডেড বাই প্রথম গোলকের ব্যাসার্ধ কত? 2 মিটার। কার সমান হবে? দ্বিতীয় গোলকের পৃষ্ঠের বিভবের। সেটা কত? সি ইন্টু দ্বিতীয় গোলকের চার্জ ডিভাইডেড বাই দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ। ওকে, দুই পাশ থেকে আমরা সি সি বাদ দিয়ে দিতে পারি, থাকে কি Q1 প্রাইম বাই 2 ইজ ইকুয়ালস টু Q2 প্রাইম বাই 3। এখন এখানে না আমরা একটা বুদ্ধি খাটাবো। কিরকম বুদ্ধি খাটাবো দেখো তো, এটা লেখা যায় নাকি একটু বইলো আমাকে। 1/3 ইজ ইকুয়ালস টু 2/6 লেখা যায় নাকি? যায় না। অবশ্যই লেখা যায়। তার মানে এই অনুপাত আর এই অনুপাত পরস্পর সমান।
দুইটা অনুপাত যদি সমান হয় তাহলে দুইটা অনুপাতের লবের যোগফল আর হরের যোগফলের অনুপাতও সমান হবে। কি বললেন ভাইয়া? দেখো এই অনুপাতের লব কত? 1, এইটার 2, এই দুইজনের যোগ করো, করছো? এটার হর কত? 3, এটার হর কত? 6, এই দুইজনেরও যোগ করো, তারপর অনুপাত নাও, দেখো সেম আসবে। 3/9 কত আসবে রে? 1/3। তার মানে দুইটা অনুপাত যদি সিমিলার হয় তাদের লবের যোগফল এবং হরের যোগফলের যে রেশিও সেইটাও হবে অনুপাত দ্বয়ের সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এই দুইটা অনুপাত সমান, তাহলে অবশ্যই এদের লবের যোগফল q1 প্রাইম প্লাস q2 প্রাইম আর হরের যোগফলের যে অনুপাত 2 + 3 সেইটাও হবে এই অনুপাত দ্বয়ের সমান। এখন ভাইয়া এই q1 প্রাইম প্লাস q2 প্রাইম মানে কি? মানে চার্জের আদান প্রদান শেষে প্রথম গোলকের চার্জ এবং দ্বিতীয় গোলকের চার্জের মানের যোগফল। আমরা পড়ছিলাম না চার্জের সংরক্ষণশীলতার নীতি, চার্জকে ধ্বংস করা যায় না। একটা সিস্টেমের মধ্যে বা একটা ক্লোজ সিস্টেমে টোটাল চার্জের পরিমাণ সব সময় সেম। এখানে কি আমরা চার্জ হারাই ফেলছি? চার্জ কি সিস্টেম থেকে বাইরে হয়ে গেছে? না, সিস্টেমের মধ্যে দুইটা বস্তু আছে, একটা বস্তু থেকে আর একটা বস্তুতে চার্জ ট্রান্সফার হইছে, চার্জ তো হারাই যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে মোট চার্জ বা টোটাল চার্জের মান আগেও যা ছিল এখনো তাই থাকবে। আগে টোটাল চার্জ কত ছিল? 20 + 100 মানে 120 কুলম। এখন টোটাল চার্জ কত হবে? q1 প্রাইম প্লাস q2 প্রাইম, এই দুইটার মান অবশ্যই সমান হওয়া লাগবে। যেহেতু চার্জ সিস্টেম থেকে বের হয় নাই, সিস্টেমের মধ্যেই আদান প্রদান হইছে, তাহলে অবশ্যই আগেও সিস্টেমের টোটাল চার্জ যা ছিল এখনো সিস্টেমের টোটাল চার্জ তাই হবে 120 কুলম। লিখে দাও q1 প্রাইম প্লাস q2 প্রাইম কত? 120 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, তাহলে এখানে আসবে কত? 24। বুঝতে পেরেছো? কাজ খুব সহজ। তাহলে q1 প্রাইম বাই 2 ইজ ইকুয়ালস টু q2 প্রাইম বাই 3 ইজ ইকুয়ালস টু হোয়াট? 24। এখান থেকে আমরা লিখতে পারি, দেখো তো বাচ্চারা, এই লাইনটা প্রথমে একটু লিখে নাও। কোনটা লিখবো ভাইয়া? q1 প্রাইম বাই 2 ইজ ইকুয়ালস টু q2 প্রাইম বাই 3 ইজ ইকুয়ালস টু 24। লেখা যায় তো নাকি? তাহলে ভাই এখান থেকে আমি লিখতে পারি না q1 প্রাইম বাই 2 ইজ ইকুয়ালস টু 24 এবং সিমিলারলি q2 প্রাইম বাই 3 ইজ ইকুয়ালস টু 24। যায় না লেখা? অবশ্যই লেখা যায়। তাহলে বলো q1 প্রাইমের মান কত হবে? q1 প্রাইমের মান হবে 48 কুলম, q2 প্রাইমের মান কত হবে? 72 কুলম। তার মানে চার্জের আদান প্রদান শেষে প্রথম গোলকে চার্জ হবে 48 কুলম এবং দ্বিতীয় গোলকে চার্জ হবে কত? 72 বা 72 কুলম। তাইলে আমাকে বলেন এখন তাদের মধ্যে তড়িৎ বল কত? এই ছিল তাদের আগের অবস্থা, এই 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 হচ্ছে তাদের বর্তমান অবস্থা, টা 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 টা। ওকে, প্রথমে চার্জ ছিল কত? 20 কুলম, এখানে ছিল 100 কুলম, এখন চার্জ হয়েছে কত? এখন প্রথম গোলকে চার্জ হয়ে গেছে 48 কুলম। কত? 48 কুলম। দ্বিতীয় গোলকে চার্জ হয়ে গেছে কত? 72 কুলম। দেখছো এই যে এটা থেকে এটা চার্জ কি হয়েছে? ট্রান্সফার হয়েছে। কেন যেন ট্রান্সফার হইল? কারণ ওর বিভব ছিল বেশি, ওর বিভব ছিল কম। পজিটিভ চার্জ সব সময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যাবে বা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। ওকে, তাদের মধ্যবর্তী দূরত্ব কি আমরা চেঞ্জ করছি? নো ভাইয়া, মধ্যবর্তী দূরত্ব আগেও যা ছিল এখনো তাই আছে। তাহলে ধরলাম আগেও ছিল আর এখনো আছে আর। তাহলে বলো শুরুতে টাচ করানোর আগে তাদের মধ্যে তড়িৎ বল কত? তাদের মধ্যে তড়িৎ বল হচ্ছে c * 20 * 100 ডিভাইডেড বাই r²। টাচ করানোর পরে তাদের মধ্যে তড়িৎ বল কত? টাচ করানোর পরে তড়িৎ বল হচ্ছে fc প্রাইম ইজ ইকুয়ালস টু c * 48 মাল্টিপ্লাইড বাই 72 ডিভাইডেড বাই r²। তোমাকে বলছে টাচ করানোর পর তড়িৎ বল কত গুণ হবে। তার মানে টাচ করানোর পরের যে তড়িৎ বল সেটা টাচ করানোর আগের তড়িৎ বলের কত গুণ সেইটা তোমার বের করা লাগবে। মানে সহজ কথা fc প্রাইম ডিভাইডেড বাই fc, এইটা আপনার ফাইন্ড আউট করা লাগবে। চলেন fc প্রাইম বাই fc, উপরে কি আসবে? fc প্রাইম মানে কত? c * 48 * 72 ডিভাইডেড বাই r²। fc মানে কত? c * 20 * 100 ডিভাইডেড বাই r²। বলো c c কাটাকাটি যাবে, যাবে। r² কাটাকাটি যাবে, যাবে। উপরে কি থাকবে? 48 * 72, নিচে কি আসবে? 2000। ক্যালকুলেট করা যাক, লেটস গো। ক্যালকুলেটর কই? ওমা
আয়ে হায়, ক্যালকুলেটারই তো দেখতেছি না আশেপাশে, জীবনটা হালকা একটু বেদনা হয়ে গেল গাইস। আচ্ছা ব্যাপার নেই, সব ক্যালকুলেশন আসলে হাত দিয়ে করে ফেলা সম্ভব। লেটস গো, আমরা একটা ট্রায়াল মারি। এটা আসলে হাত দিয়ে করাটা মনে হচ্ছে একটু কষ্ট হয়ে যাবে, বাট স্টিল উই উইল গিভ ইট এ ট্রাই। ঠিক আছে, এখানে 96 আছে, 96 পরে আসতেছি। 7 দিয়ে যদি করি 7 8 56, 5 4 7 28 33, 3 3 6 0। তার সাথে যদি 90 যোগ করি 3 4 5 0, তার সাথে 6, তাহলে 3 4 5 6 ডিভাইডেড বাই হচ্ছে 2000। সরি, ঠিক আছে, যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে তাইলে হচ্ছে এটা তোমরা তাও একটু ক্যালকুলেটরে ট্রাই করবা। ওকে, আর এখানে যদি তুমি ভাগ করে দাও তাহলে কি আসবে? ভাগফল আসবে হচ্ছে 1 পয়েন্ট কত, ওইখানে আসতেছে হচ্ছে 14 না, তার মানে হচ্ছে 7, 1.7। এখানে কত আসবে রে ভাই? 28 মনে হয় না, 1.728 মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর। তার মানে তড়িৎ বল হচ্ছে আগে যেটা ছিল তার তুলনায় 1.728 গুণ হয়ে যাবে। তোমরা স্টিল একটু ক্যালকুলেটরে করো, ক্যালকুলেটরে করে যে প্রপার ভ্যালুটা আসে সেটা লেখো, আমারটা ভুল হওয়ার একটা তীব্র সম্ভাবনা আছে। তাহলে যেই মানটাই আসবে আমরা কি লিখে দিব? যে বর্তমান যে তড়িৎ বল এফসি প্রাইম সেটা হবে আগের তড়িৎ বলের এত গুণ। ওকে, এটা একটু ভাষায় লিখে দেওয়া লাগবে, বুঝছো? কারণ এগুলো যদি ঘ নাম্বারে চলে আসে বা গ নাম্বারে চলে আসে, লাস্টে একটা কমেন্ট করা খুবই জরুরি। সো অবশ্যই এই জিনিসটা ভাষায় লিখে দিবা যে আমরা চার্জ দ্বয়কে টাচ করানোর পরে বা চার্জিত গোলক দ্বয়কে টাচ করানোর পরে তড়িৎ বল হবে পূর্বের তড়িৎ বলের এত গুণ। এইটাই হবে আপনার অ্যান্সার। ঠিক আছে, সো কাজ খুব সহজ, পারতে হবে। পারবো, এটা হোমওয়ার্ক ছিল, সবাই ট্রাই মারছিলা, যারা করো নাই তারা এখন তো বুঝা যাওয়া উচিত। আর এখানে যে অনেকের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে যে আমরা যখন টাচ করাবো দুইটা গোলকের মধ্যে মনে হয় চার্জ ভাগ হয়ে যাবে, সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। এটা তখনই হবে যখন দুইটা গোলকের ব্যাসার্ধ হবে সেম। দুইটা গোলকের ব্যাসার্ধ যদি সেম হয় তখন চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, অর্ধেক চার্জ একটা গোলকে আসবে আর অর্ধেক চার্জ আর একটা গোলকে যাবে। বাট ব্যাসার্ধ যদি ডিফারেন্ট হয় তখন অবশ্যই আপনার বিভবের কনসেপ্ট দিয়েই ম্যাথ করা লাগবে। অ্যান্ড চার্জ যে অর্ধেক হচ্ছিল ব্যাসার্ধ সমান হইলে ওইটাও কিন্তু বিভব থেকেই আসছে। যখন ব্যাসার্ধ সেম তখন টোটাল চার্জকে সমান দুই ভাগে ভাগ করে দিবা। বাট যদি ব্যাসার্ধ সেম না হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যাথ এভাবে বিভবের কনসেপ্ট দিয়ে করা লাগবে, ডিরেক্ট ভাগ করে দিলে কিন্তু হবে না। মনে থাকবে? শিওর, ভেরি গুড। তাহলে চলো সামনে আগাচ্ছি বাচ্চারা, লেটস গো। আরো একটা হোমওয়ার্ক ছিল আমাদের, হোমওয়ার্ক নাম্বার 2। কি বলছে? এইটা হচ্ছে সবচেয়ে সহজ হোমওয়ার্ক। ঠিক আছে, দেখ কি বলছে। বায়ুতে অবস্থিত একটি বিন্দু আধানের একটি বিন্দুতে, মানে তার যে তড়িৎ ক্ষেত্র সেই তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মান তোমারে দিয়ে দিছে। প্রশ্ন করছে আধানটার মান কত। এটা কোনো কথা? ও মাই গড। তাহলে চলো, আমাদের কাছে কি আছে? একটা পয়েন্ট চার্জ আছে, একটা বিন্দু আধান আছে। ধরলাম এই একটা বিন্দু আধান কিউ কুলম। এখান থেকে আর মিটার দূরে আর একটা বিন্দু আছে, যেই বিন্দুর প্রাবল্য এবং বিভব তোমারে দিয়ে দিছে। তাহলে আর মিটার দূরে এই পয়েন্টের প্রাবল্য দিয়ে দিয়েছে হচ্ছে 20 নিউটন পার কুলম, বিভব দিয়ে দিয়েছে হচ্ছে 10 জুল পার কুলম। তোমাকে প্রশ্ন করছে এই চার্জের মান কত। ভাই একটা পয়েন্ট চার্জ থেকে আর মিটার দূরে প্রাবল্য কত হয়? প্রাবল্য হয় হচ্ছে সি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, বিভব কত হয়? বিভব হয় হচ্ছে সি ইন্টু কিউ বাই আর। একটা কাজ করো, রেশিও নাও, রেশিও নিলেই কাজ শেষ। এ ডিভাইডেড বাই ভি কি হবে বলো? উপরে আছে সি কিউ বাই আর স্কোয়ার, নিচে আছে সি কিউ বাই আর। ওকে, আচ্ছা দাঁড়াও, এভাবে নিও না, কারণ এভাবে নিলে তো কিউ কাটাকাটি চলে যেতেছে, আর এর মান বের হইতেছে। আর এর মান বের করে তো আমার লাভ নেই, তাই না? আমার লাগবে হচ্ছে কিউ এর মান। তাহলে একটু বুদ্ধি খাটাই, কি করা যায়? একটাকে স্কোয়ার করো। ঠিক আছে, যদি আর এর মান বের করতে বলতো ডিরেক্ট রেশিও নিলে আর এর মান সরাসরি বের হয়ে যাইতো। ওকে, অথবা তুমি আর এর মান বের করে এখানে যে কোনো একটা সমীকরণের মধ্যে বসাই দিলেও তোমার কিউ এর মান বের হয়ে যাবে। বাট তুমি যদি সরাসরি কিউ এর মান বের করতে চাও সেক্ষেত্রে আমরা হালকা একটু বুদ্ধি খাটাইতে পারি। কি করতে পারি আমরা? আমরা বিভবটাকে একটু স্কোয়ার করি। ঠিক আছে, তাহলে বিভবকে যদি স্কোয়ার করা হয় কি আসবে? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাকে দাও 1 নাম্বার সমীকরণ, এটাকে দাও 2 নাম্বার সমীকরণ। এইবার একটা সমীকরণ দিয়ে আরেকটাকে ভাগ করো। চলো লেটস গো। 1 ডিভাইডেড বাই 2, তাহলে উপরে আছে ই, নিচে আছে বিভবের স্কোয়ার। ঠিক আছে, ডান পাশে উপরে কি থাকবে? সি কিউ বাই আর স্কোয়ার।
ডান পাশে নিচে কি থাকবে সি স্কোয়ার্ড কিউ স্কোয়ার্ড বাই আর স্কোয়ার। দেখো আর স্কোয়ার কাটাকাটি যাবে, একটা সি কাটাকাটি যাবে, একটা কিউ কাটাকাটি যাবে, তাহলে থাকবে কি ভাইয়া বাম পাশে মানটা বসাও তো। প্রাবল্যের মান কত 20, বিভব কত 10, স্কোয়ার করলে কত হবে 100। ডান পাশে কি থাকবে বলো আর আর শেষ, সিকিউ একটা শেষ, নিচে কি থাকবে 1 ডিভাইডেড বাই সিকিউ। তোমার কি লাগবে, তোমার লাগবে কিউ এর মান, কিউ কে বাম পাশে নিয়ে এসো, কাজ শেষ। কিউ ইজ ইকুয়ালস টু 100 ডিভাইডেড বাই 20 ইন্টু 1/c। ঠিক আছে, তাহলে 100/20 হচ্ছে 5, সি হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কাজ খুব সহজ। এখান থেকে যদি আমরা আরেকটু করি তাহলে আসবে হচ্ছে 5.55 ইন্টু 10 টু দি পাওয়ার -10 কুলম, তাই না? তাই আসার কথা 5 নং হচ্ছে 45, 5 থাকবে 5.55 ইন্টু 10 টু দি পাওয়ার -10 কুলম। দিস উইল বি দ্য অ্যান্সার। দেখেন গাইস ক্লিয়ার কিনা, ম্যাথ খুব সহজ। আমরা আগে যেমনি করতেছিলাম E/V, ওটাতে করলেও কোনো সমস্যা ছিল না। ওখান থেকে প্রথমে আর এর মান বেরোইতো, দেন এই দুইটা সমীকরণের যে কোনো সমীকরণে তুমি আর এর মান বসাই দিলেই কিউ এর মান বের হয়ে যাইতো। সেক্ষেত্রে ম্যাথ হইতো 2 স্টেপে, বাট ওই যে আমরা তো ছোট্ট ভাবে করব, ঠিক আছে? যেগুলো ছোট নিয়মে করা যায় সেগুলো এভাবে বড় করার কি দরকার বলো? দেখো দুইটা হোমওয়ার্ক ছিল, দুইটাই হয়ে গেছে। আমরা এখন নতুন টপিকে যাব। তার আগে আমাকে একটু বলতে হবে এই দুইটা হোমওয়ার্ক আপনারা বুঝছেন কিনা, এবং মোর ওভার আপনারা বাসায় কি একটু চেষ্টা করছিলেন কিনা। যারা চেষ্টা করছিলেন তাদের সাথে কি অ্যানসারটা মিলছে কিনা সেটাও একটু জানাই দিবেন। লেটস গো ছানাপোনারা, বলো সবাই কি বুঝেছো? দাদা ভালো আছেন? চলতেছে ভ্যান, চলতেছে, বেঁচে আছি। তোমার কি অবস্থা? গোয়িং অন, লাইভ চলে যাচ্ছে। দেখো গাইস ক্লিয়ার হয়েছে কিনা। আমরা এখন নতুন টপিকে যাব, সমবিভব তল নিয়ে আমরা একটু পড়াশোনা করব। বইটা খুললেই দেখতে পারবে একটা টপিক আছে, খুব বেশি বড় না, ছোট্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে সমবিভব তল। এই তলের বেশ কিছু প্রপার্টি আছে যেখান থেকে এমসিকিউ মাঝে মধ্যেই আসে। এই প্রপার্টিগুলো একবার বুঝে ফেললে মুখস্থ করার আর কিছুই নেই। মানে যেটা হয় নর্মালি পোলাপান হচ্ছে মুখস্থ করা শুরু করে, মুখস্থ করার কিছু নাই। একটাবার আমরা বুঝে নিব প্রপার্টিগুলো, তাহলে যেখান থেকে এই প্রশ্ন আসুক না কেন বা যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি আসলে অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে, ওকে। 24 ব্যাচ, ও মাই গড 24 ব্যাচ, হায় হায়। পড়ালেখা কি করিস এখন? এখন কি স্থির তরিতের ক্লাস করলে হবে? চলো লেটস গো, বুঝে গেছি সবাই, আসো। সমবিভব তল বা ইকুইপটেনশিয়াল সারফেস, এই জিনিসটা কি আসে। তাহলে ধরেন আপনার কাছে একটা তল আছে, ওকে, কি আছে? একটা তল, একটা সারফেস, হইতে পারে একটা গোলক, হইতে পারে অন্য কোনো শেপের একটা সিলিন্ডার, হইতে পারে যে কোনো কিছুই হইতে পারে। ধরো এটা একটা সারফেস, এবং এই সারফেসের উপর যতগুলা বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর বিভব সমান। তার মানে এই সারফেসের উপর এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই এরকম যতগুলা বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর কি বিভব সেম। যদি এইটা হয় তাহলে এই তলকে আমরা কি বলবো? সমবিভব তল। তার মানে একটা তলকে তুমি তখনই সমবিভব তল বলতে পারবা যখন তলের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর পটেনশিয়াল সেম। লেখো, তলের উপর অবস্থিত প্রতিটা বিন্দুর বিভব সেম। ঠিক আছে, প্রতিটা পয়েন্টের বা প্রতিটা বিন্দুর বিভব কি সেম, পটেনশিয়াল সেম ভাইয়া। তখনই আমরা এটাকে কি বলতে পারবো? সমবিভব তল। এখন এই সমবিভব তল না বিভিন্ন ভাবে তৈরি হইতে পারে। যেমন ধরো একটা পয়েন্ট চার্জের জন্য সমবিভব তল আঁকা আসলে কোনো ব্যাপারই না, তার চারপাশে এরকম কয়েকটা স্ফেয়ার আঁকলে সবগুলাই হবে সমবিভব তল। বাট চার্জ যদি একটা সিস্টেমে ডিস্ট্রিবিউটেড থাকে, হইতে পারে একটা লাইন, হইতে পারে একটা প্লেট, সেই ক্ষেত্রেও কিন্তু সমবিভব তল তৈরি হইতে পারে। এমনকি যদি দুইটা পয়েন্ট চার্জ থাকে, যেটা নর্মালি ডাইপোলের মধ্যে হয়, সামনে আমরা পড়বো ডাইপোল নিয়ে, সেখানেও কিন্তু সমবিভব তল তৈরি হইতে পারে। সো আমরা শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য না, পয়েন্ট চার্জ না হয়ে অন্য চার্জের জন্য কিভাবে সমবিভব তল হয় সেগুলোও একটু দেখব। ঠিক আছে, তাহলে প্রথমে আসি হচ্ছে পয়েন্ট চার্জের জন্য। কার জন্য? পয়েন্ট চার্জ। ওকে, যে আমাদের কাছে যদি একটা পয়েন্ট চার্জ থাকে তার আশেপাশে সমবিভব তল কিরকম হবে? ধরো তোমার কাছে একটা পয়েন্ট চার্জ আছে প্লাস কিউ কুলম। ওকে, আমার একটা কথা বলো, এই প্লাস কিউ কুলম পয়েন্ট চার্জ থেকে আমি যদি আর মিটার দূরে একটা বিন্দু নেই, এই বিন্দুর বিভব কত হবে? এই বিন্দুর বিভব হবে সি ইন্টু কিউ বাই আর। আর মিটার দূরের এই বিন্দুটা আমি যদি এই বরাবর না নিয়ে এই বরাবর নেই,
সেই পয়েন্টের বিভব কত হবে ভাই? সেম সি ইন্টু কিউ বাই আর। আমি যদি এই বরাবর না নিয়ে এই বরাবর নেই তাহলে বিভব কত হবে? সেম সি ইন্টু কিউ বাই আর। যদি এই বরাবর নেই তাহলেও সেম হবে সি ইন্টু কিউ বাই আর। তার মানে একটা পয়েন্ট চার্জ থেকে তুমি আর ব্যাসার্ধ নিয়ে যদি একটা গোলক আঁকো, সেই গোলকের উপর প্রতিটা বিন্দুতেই বিভব সেমই হবে সি ইন্টু কিউ বাই আর। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কাছে যদি থাকে একটা পয়েন্ট চার্জ, যদি বলে আঁকো একটা সমবিভব তল, কি করবা? একটা গোলক আঁকা দিবা। সেই গোলকের উপর প্রত্যেকটা বিন্দুতে বিভব হবে সেম, তার মানে গোলকটাই হচ্ছে একটা সমবিভব তল। ভাইয়া আমি যদি আরো একটা গোলক আঁকি, আর একটু বড়, ধরো ব্যাসার্ধ আর একটু বেশি নিছো, এইটা কি আর একটা সমবিভব তল হবে না? অবশ্যই এইটা হবে আর একটা সমবিভব তল। দেখো এইটা আর এইটা সেম তল না, ঠিক আছে? তুমি এই তলের উপর প্রত্যেকটা বিন্দু নাও, প্রত্যেকটা বিন্দুর বিভব সেম আসবে, তার মানে এইটা হচ্ছে একটা সমবিভব তল। আমি এবার কি করছি, আর একটা সার্টেন ডিস্টেন্সে আর একটা গোলক আঁকছি। এখন তুমি আমারে বলো এই আর প্রাইম দূরত্বে প্রত্যেকটা বিন্দুতে বিভব সেম হবে না? তুমি এই দিকে যাও, এই দিকে যাও, এই দিকে যাও, এই দিকে যেদিক খুশি যাও না কেন, এই আর প্রাইম দূরত্বে বিভব সব সময় সেম হবে পয়েন্ট চার্জ থেকে। তার মানে পয়েন্ট চার্জ থেকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা গোলক আঁকো, যেই গোলকটা পাবা সেইটাই একটা সমবিভব তল। তুমি ব্যাসার্ধ যা খুশি নাও না কেন, জাস্ট পয়েন্ট চার্জটাকে সেন্টারে রাখা লাগবে। পয়েন্ট চার্জকে সেন্টারে রেখে তুমি যখনই গোলক আঁকবা, সেই গোলকটাই কি হবে? একটা সমবিভব তল হয়ে যাবে। মনে থাকবে? শিওর? ভেরি গুড। আসো সেকেন্ড, এটা বুঝে গেছি, এর নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, আরেকটা দেখাই। আরেকটা ধরো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, হ্যাঁ আমরা এখন এটা পড়ি নাই, যদিও সামনে পড়বো, কারণ কুলম্বের সূত্র দিয়ে আসলে এগুলো করা যায় না, এগুলো করা লাগে হচ্ছে গাউসের ল দিয়ে। সো আমরা যখন চ্যাপ্টারের শেষে যাবো দেখবা যে এগুলো পড়া লাগতেছে, বাট আমরা আগে থেকে কিছুটা ধারণা নিয়ে রাখি, ঠিক আছে? লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, ধরো তোমার কাছে চার্জ দেওয়া আছে এইভাবে, কিভাবে? এইভাবে, এই হচ্ছে চার্জ, ঠিক আছে? এরকম একটা লাইন আছে, এই লাইনের মধ্যে চার্জ আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হবে ভাইয়া? বলো বলো বলো। সেই ক্ষেত্রে বিভব কোথায় কোথায় তুমি সেম পাবা? এই লাইন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ লম্ব দূরত্বে বিভব হবে সেম, ঠিক আছে? ভাইয়া বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হবে, সামনে হবে, ঠিক আছে? কারণ এই জিনিসটা আমরা এখনো পড়ি নাই, ওকে? বাট একটু ধারণা নিয়ে রাখো, যা বলতেছি একটু বিশ্বাস করে যাও। আমরা যখন গাউসের ল পড়বো, এই সিস্টেমের জন্য হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করা লাগবে। সো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা দেখলেই বুঝা যাবা যে এরকম একটা লাইন চার্জ থেকে সমান পরিমাণ লম্ব দূরত্বে বিভব সব সময় সেম হয়। ভাইয়া বুঝি নাই, বুঝাই। এই লাইন থেকে তুমি যদি আর পরিমাণ লম্ব দূরত্বে যাও, এই পয়েন্টে যে বিভব পাবা, এখান থেকে আর পরিমাণ লম্ব দূরত্বে গেলেও সেম বিভব পাবা, এখান থেকে আর পরিমাণ লম্ব দূরত্বে গেলেও সেম বিভব, এখান থেকেও আর পরিমাণ লম্ব দূরত্বে গেলে সেম বিভব। ভাই আমি যদি এই পাশে আসি, কোনো সমস্যা নাই, সমান পরিমাণ দূরত্বে আসলে সমান বিভব পাবা। এখান থেকেও একই বিভব, এখান থেকেও একই বিভব, এখান থেকেও একই বিভব। তার মানে তোমার চার্জ ডিস্ট্রিবিউশন যদি এরকম লাইনের মধ্যে থাকে, সেই লাইন থেকে তুমি যদি সেম পরিমাণ লম্ব দূরত্ব অতিক্রম করো, তুমি সেম বিভব বা সেম পটেনশিয়াল পাবা। তাহলে এইখানে বিভব তলটা কেমন হবে, বা সমবিভব তলটা কেমন হবে? এইখানে সমবিভব তলটা হবে সিলিন্ডার আকৃতির, ঠিক আছে? কিরকম হবে? সিলিন্ড্রিক্যাল। মাথায় রাখো, জাস্ট এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, জাস্ট একটু মাথায় রাখো। কেমন হবে? সিলিন্ডার, ওকে, বা সিলিন্ডার আকৃতির। পয়েন্ট চার্জের জন্য কেমন হয়েছিল? গোলাকার হয়েছিল। লাইন চার্জের জন্য কি গোলাকার হবে? না, সিলিন্ড্রিক্যাল হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, মনে থাকে যেন। তাহলে যদি কোশ্চেনে বলে দেয় যে তোমার কাছে একটা পয়েন্ট চার্জ আছে, সমবিভব তলের শেপ কিরকম হবে? গোলাকার হবে। তোমার কাছে একটা লাইন চার্জ আছে, তখন সমবিভব তলের শেপ কিরকম হবে? গোলাকার হবে? না, এখানে হবে সিলিন্ড্রিক্যাল। এবং এই সিলিন্ডারের বক্রতলের উপর যে কোনো বিন্দুতে বিভব হবে সমান। বুঝছো? এই সিলিন্ডারের সব পয়েন্টে কিন্তু বিভব সমান না। দেখো যে এখানেও কিন্তু একটা সারফেস আছে, আমরা কিন্তু এই সারফেসের কথা চিন্তা করতেছি না। ধরো তোমার আমি একটা সিলিন্ডার দিলাম, এই 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 এই,
আমরা বলতেছি শুধুমাত্র সিলিন্ডারের বক্রতলের কথা। যেমন এই কলমটা অনেকটা সিলিন্ড্রিক্যাল, এই সারফেসের চিন্তাটা বাদ, মানে সিলিন্ডারের এই উপরের সারফেসের চিন্তা বাদ। এখানে বিভব সমান হবে না, বিভব সমান হবে সিলিন্ডারের বক্রতলের উপর। ঠিক আছে, তাহলে বিভব কোথায় সমান হবে? বিভব সমান হবে সিলিন্ডারের বিভব সমান হবে সিলিন্ডারের সিলিন্ডারের বক্রতলের উপর বা বক্রতলের প্রতিটা বিন্দুতে। ওকে, প্রতিটা বিন্দুতে। বুঝতে পেরেছেন? এই সিলিন্ডারের যে বক্রতল আছে সেটার প্রত্যেকটা পয়েন্টে আপনি যান, আপনি সেম পটেনশিয়াল পাবেন যখন আপনার চার্জ ডিস্ট্রিবিউশনটা হবে এরকম লাইন চার্জের মতো। ওকে, সো এই দুটো জানা থাকলেই চলতেছে। আমাদের প্লেটেরটা এখনই লাগতেছে না, আমরা সামনে যেয়ে দেখবো, বাট আপাতত দরকার নাই। আপাতত জাস্ট এই সিলিন্ডারেরটা মাথায় রাখো বা লাইন চার্জ ডিস্ট্রিবিউশনেরটা মাথায় রাখো, আর হচ্ছে পয়েন্ট চার্জেরটা মাথায় রাখো। যখন তোমাকে একটা পয়েন্ট চার্জ দেওয়া থাকবে, যে ইকুই পটেনশিয়াল সারফেস বা সমবিভব তলটা তুমি পাবা সেটা হবে হচ্ছে গোলাকার, আর যখন তোমাকে এরকম লাইন চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে তখন যে সমবিভব তলটা তুমি পাবা সেইটা হবে হচ্ছে সিলিন্ড্রিক্যাল। মনে থাকবে? শিওর? ভেরি গুড। এইবার ভাইয়া সমবিভব তল তো আমি বুঝা বলাইছি, আমার কি আর কিছু জানা লাগবে? ইয়েস, এটার কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এর একটা এক্সট্রা পেজ আছে, অ্যাভয়েড দিস, আমরা প্রপার্টিতে চলে যাই। প্রথম যে প্রপার্টি সেটা হচ্ছে সমবিভব তলের যে কোনো দুইটা বিন্দুর বিভব পার্থক্য শূন্য। তুমি আমারে বলো, এটা কি তোমার বোঝান লাগবে? ভাই, সমবিভব তল কাকে বলে বলো? যেই তলের প্রত্যেকটা বিন্দুর বিভব সমান। তার মানে আমি যদি র্যান্ডম দুইটা পয়েন্ট নেই, এটা ধর একটা সমবিভব তল বা ইকুইপটেনশিয়াল সারফেস, এবং আমি কি করলাম, এই সারফেসের উপর র্যান্ডম দুইটা পয়েন্ট নিলাম। সাপোজ দিস ইজ আ পয়েন্ট এ অ্যান্ড দিস ইজ আ পয়েন্ট বি। একটা কথা বলো তো, এটা যদি সমবিভব তল হয় এই দুইটা পয়েন্টের পটেনশিয়াল বা বিভব কি আলাদা হবে? না ভাই, এরা ভাই ভাই। তার মানে এ পয়েন্টের যা বিভব বি পয়েন্টেরও তাই বিভব। তোমাকে যদি বলা হয় ভাইয়া এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কত, কেমনে বের করবা? ভাইয়া ডেল ভি ইজ ইকুয়ালস টু ভি এ মাইনাস ভিবি, দুজনের মান কি সমান, বিয়োগ করলে কত আসবে? শূন্য আসবে। ঠিক আছে, তার মানে যদি সমবিভব তল তোমাকে দেওয়া থাকে, সেই তলের যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য আজীবন শূন্য। ওকে, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, যদিও কঠিন কিছু না, তাও চলে আসে, অনেকের খেয়াল থাকে না, খেয়াল রাখো। সেকেন্ড, আরো গুরুত্বপূর্ণ, সমবিভব তল নিয়ে কথা হচ্ছিল, আরেকটাবার মনে করে দিই, সমবিভব তল জিনিসটা কি ছিল বলেন তো? যেই তলের প্রত্যেকটা পয়েন্টে বিভব বা পটেনশিয়ালের মান সেম। এবং আমরা যে প্রথম প্রপার্টিটা পড়ছিলাম সেটা কি ছিল? সমবিভব তলের দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সবসময় শূন্য হবে, এবং এইটাই হওয়ার কথা, কারণ প্রত্যেকটা পয়েন্টের বিভব তো সেম। ধরো আমি র্যান্ডম দুইটা পয়েন্ট নিলাম, এ এবং বি, এ এর বিভবও যা, বি এর বিভবও তাই, তাহলে এ এবং বি এর বিভব পার্থক্য কত হবে? অবশ্যই শূন্য হবে। ঠিক আছে, এইবার আসেন সেকেন্ড প্রপার্টি, সেটা হচ্ছে কোন চার্জকে সমবিভব তলের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে তড়িৎ বল বা ইলেকট্রিক ফোর্স দ্বারা কৃত কাজ সবসময় শূন্য হবে। প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া, কেন শূন্য হবে? ধরো আমি যদি তোমাকে একটা ইলেকট্রিক ফিল্ড দেই এরকম, এই এই এই, ঠিক আছে, দিয়ে আমি তোমাকে বললাম ইলেকট্রিক ফিল্ডের দুইটা পয়েন্ট আছে, কি আছে? দুইটা পয়েন্ট, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তোমাকে প্রশ্ন করলাম কিউ কুলম্ব মানের চার্জকে এ থেকে বিতে নিয়ে যাও, তার জন্য কৃত কাজ কত? কেমনে বের করতা বলো তো? প্রথমে এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য নিতা, তারপর সেটাকে কিউ দ্বারা গুণ করে দিতা, তাইলে কৃত কাজ বের হয়ে যাইত। কেন? কারণ এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কি ইন্ডিকেট করে? এক কুলম্ব মানের চার্জকে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিতে কৃত কাজ। তাহলে কিউ কুলম্ব মানের চার্জকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিতে কৃত কাজ কত হবে? এক কুলম্বের জন্য ডেল ভি, কিউ কুলম্বের জন্য কত? কিউ মাল্টিপ্লাইড বাই ডেল ভি। সো কৃত কাজের ফর্মুলা ছিল ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ডেল ভি। বুঝছো? এবার সেম কাজটা আমরা একটু সমবিভব তলের জন্য করব। তাহলে ধরো সমবিভব তলের উপর দুইটা পয়েন্ট আছে এ এবং বি, তোমাকে বলেছে এ পয়েন্ট থেকে কিউ কুলম্ব মানের চার্জকে বি পয়েন্টে নিয়ে যাও। কাকে? কিউ কুলম্ব মানের চার্জকে কোথায় নিয়ে যাবা? এ থেকে বিতে। প্রশ্ন করছে কৃত কাজ কত? ফর্মুলা কি? সেম ফর্মুলা ভাইয়া, ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ডেল ভি। বলো সমবিভব তলের দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত হয়? ভাই শূন্য। সমবিভব তলের দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য থাকে না, কারণ দুইটা পয়েন্টের বিভব সমান। তাহলে ডেল ভির মান যদি শূন্য হয়ে যায়,
কিউ ইন্টু জিরো, রেজাল্ট কত আসবে ভাইয়া? 10 আসবে না, জিরোই আসবে ভাই। এর জন্যই সমবিভব তলের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একটা চার্জকে নিয়ে যাইতে কৃতকাজ সবসময় কত হয়? শূন্য হয়। তোমার এক্সটার্নাল ফোর্স দ্বারাও কোনো কৃতকাজ হবে না, তড়িৎ বল দ্বারাও কোনো কৃতকাজ হবে না। সো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রেখো। ঠিক আছে, বুঝে বুঝে পড়লে এগুলো এমনিই মনে থাকবে। হ্যাঁ, এগুলো মুখস্থ করার কিছু নাই। তুমি যদি মুখস্থ করতে চাও সমস্যা নেই, বাট যদি বুঝে বুঝে পড়ো এগুলো তুমি দেখলেই পারবা। ঠিক আছে, কারণ একদম ইজি ইজি প্রপার্টি। সো এটা ছিল সেকেন্ড প্রপার্টি। এবার আমরা যাব কোন প্রপার্টিতে? 3 নাম্বারটা, এবং এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি। সমবিভব তলের যে 4টা প্রপার্টি আছে তার মধ্যে 3 নাম্বারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3 নাম্বার প্রপার্টিটা কি বলে? সমবিভব তলের উপর যে কোনো বিন্দুতে প্রাবল্য হবে তলের সাথে লম্ব বরাবর। কি বললাম ভাইয়া? একটা সমবিভব তল আছে, সেই তলের উপর অসংখ্য বিন্দু আছে, আমরা জানি প্রত্যেকটা বিন্দুর বিভব সমান, কারণ সমবিভব তল। প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হবে? দেখো, সমবিভব তল তো অবশ্যই ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই একটা তল হবে, তাই না? ইলেকট্রিক ফিল্ডের বাইরে তো না। তার মানে তলের উপর প্রত্যেকটা বিন্দুতে একটা প্রাবল্য আছে, সেই প্রাবল্যের ডিরেকশন হবে তলের সাথে লম্ব বরাবর। তাহলে ধরেন আমাদের কাছে একটা পয়েন্ট চার্জ আছে প্লাস কিউ কুলম। ঠিক আছে, পয়েন্ট চার্জের জন্য সমবিভব তল কিরকম হয়? এরকম গোলাকার হয়। তার মানে এই পয়েন্ট চার্জ থেকে আমরা আর ব্যাসার্ধের একটা গোলক আঁকছি, এবং এইটাই হচ্ছে এই পয়েন্ট চার্জটার জন্য সমবিভব তল। এখন আমরা একটু দেখতে চাই এই তলের উপর বিভিন্ন বিন্দুতে প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হয়। ধরো আমি এরকম র্যান্ডম কয়েকটা পয়েন্ট নিলাম, বলতো এই পয়েন্টে প্রাবল্য কোন দিক কাজ করবে? ভাই, প্রাবল্য কাজ করবে এই বরাবর। কেমনে বুঝলেন ভাইয়া? বলরেখা আঁকো না, বলরেখা যেদিকে কাজ করে সেই দিকেই তো প্রাবল্য কাজ করে। একটা পয়েন্ট চার্জ থেকে বলরেখা কেমনে বের হয়? রেডিয়ালি আউটওয়ার্ড। ঠিক আছে, রেডিয়ালি বাইরের দিকে বের হবে। এখান থেকে আঁকো এই, এখান থেকে আঁকো এই, এখান থেকে আঁকো এই, এখান থেকে আঁকো এই, এখান থেকে আঁকো এই। ওকে, তাইলে ভাইয়া এই পয়েন্টে প্রাবল্য কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। অ্যাঙ্গেল কত তলের সাথে? 90 ডিগ্রি। এই পয়েন্টে প্রাবল্য কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। অ্যাঙ্গেল কত তলের সাথে? 90 ডিগ্রি সব সময়। সিমিলারলি এই পয়েন্টেও প্রাবল্য তল বরাবর বাইরের দিকে, অ্যাঙ্গেল হবে হচ্ছে 90 ডিগ্রি। ভাইয়া, এটা কি সব সমবিভব তলের জন্যই? দ্য অ্যান্সার ইজ ইয়েস। শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য এমন হবে যে তা না, যে কোনো ধরনের সমবিভব তলেই সেম প্রপার্টি শো করবে, যে তলের উপর যে কোনো বিন্দুতে প্রাবল্য হবে তলের সাথে লম্ব বরাবর। যেমন আমরা একটু আগে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য সমবিভব তল দেখছিলাম, কেমন হয় বলো তো? সিলিন্ড্রিক্যাল শেপের হয়। কিরকম হয় রে বাবা? সিলিন্ড্রিক্যাল শেপের। তাহলে ধরো একটা লাইন বরাবর চার্জ এভাবে ডিস্ট্রিবিউট করা আছে, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। তার জন্য সমবিভব তল কিরকম হবে? তার জন্য সমবিভব তল হবে এরকম, এই এই সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, এখন বলো এই সিলিন্ডারের বক্রতলের উপর প্রাবল্য কোন দিকে কাজ করবে? যেমন তোমার যদি কেউ জিজ্ঞাসা করে ভাইয়া এই পয়েন্টে প্রাবল্য কোন দিকে, অ্যান্সার হচ্ছে এই দিকে। ভাইয়া এই পয়েন্টে প্রাবল্য কোন দিকে, অ্যান্সার হচ্ছে এই দিকে। ভাইয়া এই পয়েন্টে এই দিকে। ভাইয়া এই পাশেও কি প্রাবল্য আছে? অবশ্যই ভাই, প্রত্যেকটা পয়েন্টে প্রাবল্য আছে। এই পয়েন্টে প্রাবল্য হবে এই দিকে, এই পয়েন্টে প্রাবল্য হবে এই দিকে। তার মানে তুমি যেই পয়েন্টেই প্রাবল্য বের করতে যাও না কেন, সমবিভব তলের উপর হোক সেটা এইটা 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 বা এইটা, প্রাবল্য হবে তলের সাথে লম্ব বরাবর। অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি, অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অ্যাঙ্গেল 90 ডিগ্রি। মনে থাকবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বারবার বলতেছি, তোমরা এগুলো স্কিপ করে যাও কেন জানো? কারণ এখান থেকে তো ম্যাথ আসে না। ঠিক আছে, এখান থেকে কোনো ম্যাথ তোমার পরীক্ষায় আসবে না সমবিভব তল থেকে। বাট এমসিকিউ অনুধাবনমূলক প্রশ্ন যদি বলে সমবিভব তল ব্যাখ্যা করো, কি করা লাগবে? খালি সংজ্ঞা লিখে দিয়ে আসলে হবে না, প্রপার্টি এক্সপ্লেন করা লাগবে না? অবশ্যই লাগবে। সো জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, একটু বুঝে বুঝে পড়ো, মনে থাকবে অনেক দিন। ঠিক আছে, সো সমবিভব তলের উপর যে কোনো বিন্দুতে প্রাবল্য হবে তলের সাথে লম্ব বরাবর, চার্জ যেমনই হোক না কেন, হোক সেটা পয়েন্ট চার্জ, হোক সেটা ডিস্ট্রিবিউটেড চার্জ, যেমনই হোক না কেন, তুমি যদি একটা সমবিভব তল আঁকতে পারো, সেই তলে লম্ব বরাবর কাজ করবে হচ্ছে প্রাবল্য। শিওর? ক্লিয়ার পুরোপুরি? ভেরি গুড। এটা গেল হচ্ছে আমাদের 3 নাম্বার প্রপার্টি, কার? ইকুইপটেনশিয়াল সারফেস বা সমবিভব তলের। আরো একটা ফাইনাল প্রপার্টি আছে যেটা অনেকটা বলরেখার মতো। আসো লাস্ট প্রপার্টি, সেটা হচ্ছে দুইটা সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করে না।
মানে এরকম কখনোই হওয়া সম্ভব না যে একটা সমবিভব তল আরেকটারে ছেদ কইরা গেছে। এখন তুমি বললা ভাইয়া কেন হওয়া সম্ভব না, আমি ছেদ করাইতে চাই। আমি বললাম করাও। তুমি বললা ঠিক আছে ভাইয়া, তাহলে এই আমি আঁকলাম একটা সমবিভব তল এরকম, ঠিক আছে। আমি আরো একটা সমবিভব তল আঁকলাম ভাইয়া এরকম, ঠিক আছে। ধরো এই এই এবং এই দুইটা তল পরস্পর ছেদ করছে। কোন বরাবর ছেদ করছে? এই যে এই বরাবর ছেদ করছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সমবিভব তল 1 এবং এইটা হচ্ছে আমাদের সমবিভব তল 2 এবং তলদ্বয় কি করছে? পরস্পর পরস্পরকে ছেদ করছে। এখন এইটা হইলে সমস্যা কি? ছেদ কেন করতে পারবে না? প্রপার্টি হচ্ছে যে দুইটা সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করতে পারবে না। তুমি বললা ভাই আমি ছেদ করাই দিছি, সমস্যা কি তাতে? সমস্যা আছে। একটু আগে যে প্রপার্টিটা বললাম 3 নাম্বার প্রপার্টি, সেখানে কি বলা ছিল? সমবিভব তলের যে কোনো পয়েন্টে প্রাবল্য হবে তলের সাথে লম্ব বরাবর। তাহলে দেখো আমি তোমাকে বললাম এই পয়েন্টে প্রাবল্যের ডিরেকশন কত? কোন পয়েন্টে? এই পয়েন্টে। মানে দুইটা তল যেই জায়গায় ছেদ করছে যেই লাইন বরাবর, সেই লাইনের উপর একটা পয়েন্টে আমি তোমারে প্রাবল্যের ডিরেকশন আঁকতে বলছি। তুমি যদি প্রথম তলের কথা চিন্তা করো, প্রথম সমবিভব তলটা কেমনে রাখা আছে? এই বরাবর। হ্যাঁ, দেখে তো হয়তো বা ভালো মতো বুঝতেছো নাকি জানি না। একটা তল রাখা আছে এইভাবে, আর একটা তল রাখা আছে এইভাবে, মানে একটা এইভাবে আর একটা হচ্ছে এইভাবে। তুমি দুইটাকে এইভাবে ছেদ করাইছো, একটা এই বরাবর রাখা আছে আর একটা এই বরাবর রাখা আছে। ওকে, গুড। এখন এই পয়েন্টে তোমারে বলছে প্রাবল্যের ডিরেকশন আঁকতে। প্রথম তলটা কিভাবে আছে? প্রথম তলটা আছে এইভাবে। তাহলে প্রথম তলের জন্য বা প্রথম সমবিভব তলের জন্য প্রাবল্যের ডিরেকশন কিরকম হবে? তলের সাথে লম্ব বরাবর। তার মানে প্রথম সমবিভব তলের জন্য প্রাবল্যের ডিরেকশন হবে এই বরাবর, ঠিক আছে। ওকে, এই সেম পয়েন্টটা দ্বিতীয় সমবিভব তলের মধ্যেও আছে। এই পয়েন্টটা কি শুধুমাত্র প্রথম সমবিভব তলে আছে? না, এই লাইন বরাবর তো দুইটা তল ছেদ করছে। তার মানে এই পয়েন্টটা প্রথম সমবিভব তলেও এক্সিস্ট করে, দ্বিতীয় সমবিভব তলেও এক্সিস্ট করে। প্রথম সমবিভব তলের জন্য এই পয়েন্টের প্রাবল্য কাজ করতেছে এই দিকে, দ্বিতীয় সমবিভব তলের জন্য এই পয়েন্টে প্রাবল্য কোন দিক কাজ করবে? দ্বিতীয় তলটা কেমনে আছে? দ্বিতীয় তলটা আছে এমনি। তাহলে এই তলের জন্য প্রাবল্য কি হবে? তলের সাথে লম্ব, মানে তল থেকে লম্ব বরাবর এই দিকে আসবে। তার মানে দ্বিতীয় তলের জন্য যদি আমি এই পয়েন্টে প্রাবল্য আঁকি, সেইটা আসবে এরকম। ওকে, একই পয়েন্টে প্রাবল্যের ডিরেকশন পাইতেছো দুইটা, এটা কখনো হওয়া সম্ভব? যখন তড়িৎ বলরেখা পড়ছিল তখনও জিনিসটা বোঝানো হয়েছিল যে দুইটা বলরেখা কখনো পরস্পর ছেদ করে না, কারণ ছেদ করলে যেই পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টে প্রাবল্যের ডিরেকশন হয়ে যাবে দুইটা। এবং একটা ইলেকট্রিক ফিল্ডের প্রত্যেকটা পয়েন্টেরই তো প্রাবল্য আছে, এটা আমরা জানি। কিন্তু প্রত্যেকটা পয়েন্টের প্রাবল্যের একটা নির্দিষ্ট ডিরেকশনও আছে। প্রতিটা পয়েন্টে প্রাবল্য একটা নির্দিষ্ট দিকে কাজ করবে, দুই দিকে কাজ করা সম্ভব না। যদি দুইটা সমবিভব তল পরস্পর ছেদ করে, যেই পয়েন্টগুলোতে তারা ছেদ করবে প্রত্যেকটা পয়েন্টে প্রাবল্যের ডিরেকশন হয়ে যাবে দুইটা। তুমি এই পয়েন্টে প্রাবল্য বের করো, প্রথম সমবিভব তলের জন্য প্রাবল্য পাবে এই দিকে, দ্বিতীয় সমবিভব তলের জন্য প্রাবল্য পাবে এই দিকে। তুমি এই পয়েন্টে প্রাবল্য বের করো, প্রথমটার জন্য পাবে এই দিকে, দ্বিতীয়টার জন্য পাবে এই দিকে। এটা হওয়া সম্ভব নাকি ভাই? একটা পয়েন্টে প্রাবল্য কখনো দুই দিকে কাজ করতে পারে? কখনোই না। এর জন্যই দুইটা সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করবে না। কারণ ছেদ করলে, লেখো, কারণ যদি তারা ছেদ করে বা ছেদ করলে ছেদ বিন্দুগুলোতে, লেখো, ছেদ বিন্দুগুলোতে প্রাবল্যের ডিরেকশন হয়ে যাবে দুইটা, এবং এটা পসিবল না। প্রাবল্যের ডিরেকশন হয়ে যাবে কয়টা? ডিরেকশন হয়ে যাবে দুইটা, ঠিক আছে। এবং দিস থিং ইজ নেভার পসিবল, এটা পসিবল না। কারণ ইলেকট্রিক ফিল্ডের প্রত্যেকটা পয়েন্টে প্রাবল্য একটা নির্দিষ্ট দিকেই কাজ করবে, দুই দিকে কখনো প্রাবল্য কাজ করবে না, ঠিক আছে। এটা পসিবল নয় বা পসিবল না। ওকে, সো এই চারটা প্রপার্টি আমাদের একটু মাথায় রাখা লাগবে সমবিভব তলের ব্যাপারে। প্রথমটা ছিল যে সমবিভব তলের দুইটা পয়েন্টের বিভব পার্থক্য শূন্য। দ্বিতীয়টা ছিল সমবিভব তলের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা চার্জকে নিয়ে যাইতে তড়িৎ বল দ্বারা কৃত কাজ হয় শূন্য। 3 নম্বরটা ছিল সমবিভব তলের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কাজ করবে তলের সাথে লম্ব বরাবর। এবং 4 নম্বরটা ছিল বা 4 নম্বরটা আছে এখনো, দুইটা সমবিভব তল কখনোই পরস্পরকে কি করে না?
ছেদ করে না। সো এতটুকু থিওরি আপনার যদি মাথায় থাকে তাহলে এখান থেকে যেই এমসিকিউ আসুক, অনুধাবনমূলক কোয়েশ্চেন আসুক, আপনি আসলে সলভ করে আসতে পারবেন। এখন এর বাইরেও যদি কোয়েশ্চেন আর একটু পেঁচাইতে চায় সেক্ষেত্রে তোমাকে এরকম একটা প্রশ্ন দিতে পারে। কিরকম? ধরো তোমার একটা সিস্টেম অফ চার্জ দিবে, ঠিক আছে? এতক্ষণ ধরে তো আমরা একটা চার্জ বা একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আঁকতেছিলাম। তোমাকে যদি দুইটা চার্জ দিয়ে দেয়, ধরো তোমাকে বলেছে এখানে একটা চার্জ আছে প্লাস কিউ কুলম, ঠিক আছে, এখানে আরেকটা চার্জ আছে মাইনাস কিউ কুলম। প্রশ্ন করছে এই সিস্টেমের জন্য সমবিভব তল আঁকো। কি করবা? এইটার জন্য তো বুঝলাম একটা গোলক হইতো, এইটার জন্য বুঝলাম একটা গোলক হইতো, কিন্তু এখন তো দুইজন একসাথে আছে, এখন কেমনে সমবিভব তল আঁকবা? যখনই তোমাকে একটা সিস্টেম অফ চার্জ দিয়ে দিবে, তোমার প্রথম কাজ হচ্ছে বলরেখা আঁকা। প্রথমে বলরেখা আঁকবা, তারপর আঁকবা সমবিভব তল, ঠিক আছে? সেরকম দুইটা চার্জ যদি দেওয়া থাকে, বলরেখা কিরকম হবে? বলরেখা হবে এই, ওকে, বলরেখা হবে এই, বলরেখা হবে এই, ওকে, বলরেখা হবে এই, ওকে, বলরেখা হবে এই। এখন 3 নাম্বার প্রপার্টি কি ছিল সমবিভব তলের? যে সমবিভব তল সব সময় প্রাবল্যের সাথে থাকবে লম্ব বরাবর, মানে সমবিভব তলের যে কোনো পয়েন্টে প্রাবল্য তলের সাথে লম্ব বরাবর কাজ করবে। ওকে, প্রাবল্য কোন দিক কাজ করে? ভাই বলরেখা যেদিকে যায় প্রাবল্য সেই দিকেই কাজ করে। সো সমবিভব তল তোমার এমন ভাবেই আঁকতে হবে যেন তলের সাথে বলরেখা থাকে লম্ব বরাবর। বলরেখা লম্ব বরাবর থাকাই মানে প্রাবল্য লম্ব বরাবর থাকা। ওকে, তাহলে আসে নাকি প্রথমটা যেটা একদম মাঝখানের পয়েন্টটা, সেই পয়েন্টে তলটা হবে এরকম। ভাইয়া এটা কি তল আঁকছেন? এর দেখতে তো লাইনের মতো। এটা লাইন না, এটা একটা তল। তলটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই এই, ওকে, তুমি জাস্ট এতটুকু দেখতেছো, ঠিক আছে? তুমি দেখতেছো হচ্ছে এই 90 ডিগ্রি কোণে, এই পয়েন্টেও স্পর্শক বরাবর 90 ডিগ্রি কোণে, এই পয়েন্টেও স্পর্শক বরাবর 90 ডিগ্রি কোণে। তার মানে তলের সাথে প্রাবল্য আছে 90 ডিগ্রি কোণে, তাইলে এটা সমবিভব তল, আর কোনো কনফিউশন নাই, ঠিক আছে? ভাইয়া আর একটু বাঁকাইলে বুঝতে সুবিধা হবে, ধরো এইভাবে দাও, ঠিক আছে? কেমনে বুঝলাম এটা সমবিভব তল? খেয়াল করেন এই পয়েন্টে প্রাবল্য কাজ করছে কোন দিকে? প্রাবল্য কাজ করেছে এই দিকে। আমাদের তলটা কাজ করছে কোন দিকে? এই পয়েন্টে তল কাজ করেছে এই দিকে। দুজনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সিমিলারলি ভাইয়া এই পয়েন্টে প্রাবল্য এই দিকে, তল এই দিকে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই পয়েন্টে প্রাবল্য এই দিকে, তল এই দিকে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই পয়েন্টে প্রাবল্য এই দিকে, তল এই দিকে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই পয়েন্টে প্রাবল্য এই দিকে, তল এই দিকে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ভাইয়া আরেকটু ডানে যাই, আরেকটু ডানে গেলে আরেকটু বাঁকাইতে হবে, সমবিভব তল হয়ে যাবে এরকম, ঠিক আছে? বুঝতে পেরেছো? এমন ভাবে তলটা আঁকতে হবে যেন প্রাবল্য এবং তলের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। যদি এইটা ইনশিওর করতে পারো তাইলেই সমবিভব তল। ভাইয়া সমবিভব তল শুধু ডানে থাকবে, বামে থাকবে না? থাকবে, বামেও সিমিলার হবে, বাট কার্ভটা হবে এই দিকে, ঠিক আছে? এভাবে কার্ভ হবে, এইটা হবে সমবিভব তল, এখানে এইটা হবে সমবিভব তল। সো তোমার জাস্ট এইটা মেক শিওর করা লাগবে যে তলের সাথে প্রতিটা পয়েন্টে বলরেখা 90 ডিগ্রি কোণে আছে। এইটা মেক শিওর করতে পারলেই সেটা সমবিভব তল, ঠিক আছে? তাহলে লেখেন তলের সাথে বলরেখা 90 ডিগ্রি কোণে থাকতে হবে, 90 ডিগ্রি কোণে থাকতে হবে। 90 ডিগ্রি কোণে কেন থাকতে হবে? কারণ সমবিভব তলের প্রত্যেকটা পয়েন্টে প্রাবল্য কাজ করে লম্ব বরাবর। প্রাবল্যের ডিরেকশন মানেই হচ্ছে বলরেখা যেদিকে কাজ করতেছে সেই দিকেই প্রাবল্য। তাহলে বলরেখা 90 ডিগ্রি কোণে থাকা মানেই হচ্ছে প্রাবল্য তলের সাথে 90 ডিগ্রি কোণে থাকা, ঠিক আছে? সো এরকম যদি একটা সিস্টেম অফ চার্জ দিয়ে দেয় সেই ক্ষেত্রেও আই গেস তোমরা আসলে পারবা। এর চেয়ে কঠিন আসলে দেওয়ার কথা না। ম্যাক্সিমাম যদি কঠিন কোয়েশ্চেন করতে চায় সমবিভব তল থেকে এরকম একটা সিস্টেম তোমার দিয়ে দিতে পারে, সেই সিস্টেমের জন্য তোমার সমবিভব তল আঁকা লাগবে, আর কিছু না, ঠিক আছে? বাট এগুলো এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ না। আসলে ম্যাক্সিমাম অ্যাডমিশন আসতে পারে, এইচএসসিতে লাগবে না, আসলে সর্বোচ্চ আসতে পারে অ্যাডমিশনে, তোমাকে দিয়া বলবে সমবিভব তল আঁকো। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু আসলে মুখস্থ কনসেপ্ট না, ঠিক আছে? তুমি যদি এগুলো মুখস্থ করে যাও তাহলে কিন্তু হবে না, এগুলো একটু বুঝা বুঝা পড়তে হবে। সো ইটস বেটার এগুলো মুখস্থ করার চেষ্টাও করো না। মুখস্থ করে যদি মনে রাখতে পারো তাহলে আসলে আলাদা ব্যাপার। বাট এরকম কয়টা জিনিস মুখস্থ করবে বলো? কতগুলা চ্যাপ্টার আছে, শুধুমাত্র ফিজিক্সও তো না, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, বায়োলজি আছে। বায়োলজি এমনি মুখস্থ করা লাগে,
তার মধ্যে যদি ফিজিক্সও মুখস্থ করো তাইলে হইলো বলো? একটু বুঝে বুঝে পড়া লাগবে, ঠিক আছে? কনসেপ্টগুলো ক্লিয়ার করো, তাহলে যে কোনো রকম কোয়েশ্চেন আসলেই তুমি আসলে অ্যান্সার করে আসতে পারবা। দেখো সমবিভব তল সবার ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় টপিক আমাদের শেষ, এই টপিকে কোনো ম্যাথ নাই, ঠিক আছে? শুধুমাত্র থিওরি, এবং এই থিওরি আই গেস যথেষ্ট সুন্দর মতে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা যদি বুঝে থাকেন আমরা নেক্সট টপিকে যাব, তড়িৎ বিভব শক্তি। দেখেন বুঝছেন কিনা? ও মাই গড, আই হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নট এগেইন বাট আই এম ব্যাক এগেইন। আরে ভাই ক্লাস বুঝছো, মানে ক্লাসের মাঝখানে ক্লাসে যদি ইন্টারাপশন আসে না, ইটস ভেরি প্যাথেটিক ম্যান, ভেরি ভেরি প্যাথেটিক, বিরক্ত লাগে একদম। মানে ক্লাস চলবে ফ্ললেসলি, ক্লাসে পড়া হইতেই থাকবে, মাঝখানে যদি ঝামেলা আসে না, বিরক্ত লাগে। এটা ফ্লো থেকে বাইরে হয়ে গেলে আসলে আর ভালো লাগে না। ওকে গড গাইজ, আই গেস এভরিথিং ইজ অল রাইট। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি থিওরি নিয়ে কারো খুব বেশি সমস্যা থাকারও কথা না সমবিভব তলের, এবং এরকম যদি একটা সিস্টেম অফ চার্জ তোমাকে দিয়ে দেয়, আই গেস সেটার জন্য তুমি আসলে সমবিভব তল আঁকতেই পারবা। এখানে কিন্তু এগুলো সব সমবিভব তল, হ্যাঁ, যে পাঁচটা আঁকছি, এইটা, এই পাশেরটা, এগুলো সবগুলো ইকুইপটেনশিয়াল সারফেস বা সমবিভব তল, ঠিক আছে? আই গেস পরীক্ষায় আঁকতে দিলে আইকা আসতে পারবেন। এর আগেও আমরা দুইটার জন্য শিখছি, একটা হচ্ছে পয়েন্ট চার্জ আর একটা হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। ওই লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যেটা ছিল সিলিন্ড্রিক্যাল শেপের, ওইটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনে থাকে যেন, কেউ ভুলবা না। চলো শুরু করে দেই। তড়িৎ বিভব শক্তি, ওহ মাই গড, এইটা হচ্ছে বিভবের মধ্যে আমার কাছে মনে হয় মানে সবচেয়ে মজার টপিক, ঠিক আছে? একদম ইন্টারেস্টিং একটা টপিক। কারণ হচ্ছে ধরো তোমরা কাজ ক্ষমতা শক্তি পড়ছো না, কাজ ক্ষমতা শক্তিতে তো তোমাদের বিভব শক্তি ভালো মতো পড়ারই কথা। সো ওখান থেকে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এই জিনিস বোঝা আসলে কোনো ব্যাপারই না। ইনফ্যাক্ট তোমার যদি বিভবের কনসেপ্টও ক্লিয়ার থাকে, তাও এই জিনিস বোঝা কোনো প্যারা না। এবং এই টপিকের ম্যাথগুলা খুব মজার এবং খুব ছোট্ট ছোট্ট ম্যাথ, একবার বুঝে গেলে তুমি সব ম্যাথই সলভ করে আসতে পারবা। তাহলে চলো আমরা প্রথমে পড়াশোনা করি একটু বিভব শক্তি নিয়ে। যারা কাজ ক্ষমতা শক্তি ভালো মতো পড়ছো তাদের জানার কথা যে বিভব শক্তি আসলে আমরা বের করতে পারি না, ঠিক আছে? নট ডিফাইন্ড। ওকে, বিভব শক্তিকে প্রকাশ করা হয় কি দ্বারা? ইউ দ্বারা, ঠিক আছে? বিভব শক্তি আসলে ডিফাইন্ডই না, আমরা বিভব শক্তি কখনোই বের করতে পারি না। আমরা যেটা বের করি সেটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন, চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। ওকে, ডেল ইউ এটা কি? এটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। ওকে, এইটা আমরা বের করতে পারি, এই জিনিসটা ডিফাইন্ড। ওকে, বুঝতে পেরেছো? সো তোমরা যে বলো বিভব শক্তি অমুক তমুক, এগুলো কিন্তু বের করা যায় না। আমরা কি বের করতে পারি? শুধুমাত্র বিভব শক্তির পরিবর্তন। বিভব শক্তি আমরা কখনো বের করতে পারি না। আবার এখানেও একটু ব্যাপার আছে, সব ক্ষেত্রে তুমি বিভব শক্তির পরিবর্তনও বের করতে পারবা না। তুমি বিভব শক্তির পরিবর্তন তখনই বের করতে পারবা যখন বল হবে সংরক্ষণশীল। বল যদি অসংরক্ষণশীল হয় তাহলে কিন্তু বিভব শক্তির পরিবর্তনও বের করা যায় না। তুমি রাস্তা দিয়ে হাইটা গেলা, রাস্তার মধ্যে ঘর্ষণ আছে, আমি তোমাকে বললাম ঘর্ষণ বলের ক্রিয়ায় তোমার মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হয়েছে, বের করতে পারবা? অসম্ভব। ঘর্ষণ বল একটা অসংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বলের জন্য বিভব শক্তির যে পরিবর্তন সেটা ডিফাইন্ডই না, তুমি বের করবা কেমনে? তার মানে আমরা বিভব শক্তির পরিবর্তন বের করতে পারি শুধুমাত্র সংরক্ষণশীল বলের জন্য। লেখো, এটা বের করা যায় কিসের জন্য? শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বলের জন্য। লেখেন তো, সংরক্ষণশীল বলের জন্য। অন্য কোন রকম বলের জন্য বিভব শক্তির পরিবর্তন বা সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন নট ডিফাইন্ড, বের করা পসিবল না। মনে থাকবে? ভেরি গুড। এখন ভাইয়া তাহলে যে আমরা তড়িৎ বিভব শক্তি পড়ব বা তড়িৎ বিভব শক্তির পরিবর্তন পড়ব, সেটা কি বের করা সম্ভব? সম্ভব। কেন? কারণ তড়িৎ বল একটা সংরক্ষণশীল বল। লেখো, তড়িৎ বল কি বল? তড়িৎ বল একটি সংরক্ষণশীল বল। ওকে, সংরক্ষণশীল বল। সো যেহেতু এটা একটা সংরক্ষণশীল বল, এর জন্য যে বিভব শক্তির পরিবর্তন সেইটা আমরা বের করতে পারি। যদি এটা একটা সংরক্ষণশীল বল না হইতো তাইলে আমরা বিভব শক্তির পরিবর্তন বের করতে পারতাম না। ওকে, গুড। বিভব শক্তির পরিবর্তন কেমনে বের করে ভাইয়া? যারা কাজ ক্ষমতা শক্তি পড়ছেন তাদের কনসেপ্ট অলরেডি ক্লিয়ার থাকা উচিত। যে কোনো সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন হয় মাইনাস সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। লেখো, মাইনাস সংরক্ষণশীল বল, আহা দ্বারা বানানের দটাও ভালো মতো লিখতে পারতেছি না, দ্বারা কৃত কাজ।
ওকে, একদম ইজি। সো বিভব শক্তির পরিবর্তন হবে বেসিক্যালি মাইনাস ডেল ডাব্লিউ। এখানে ডেল ডাব্লিউটা কি? ডেল ডাব্লিউটা হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। এখন ভাইয়া আমরা অনেক ক্ষেত্রে যে লিখি যে মাইনাস ডেল ডাব্লিউ না লিখে আমরা লিখি হচ্ছে প্লাস ডেল ডাব্লিউ, এরকম দেখছো না? এরকম দেখছো ডেল ইউ ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ, তাই না? মাইনাসটা আমরা দেই না। এই ডেল ডাব্লিউটা তাহলে কি ভাই, যেখানে আমরা মাইনাস দেই না? যদি তুমি মাইনাস দাও সেই ক্ষেত্রে এটা হবে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। আর যদি মাইনাস না দাও ডিরেক্ট লেখো, সেক্ষেত্রে এইটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। কি? বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। তবে এখানে একটা শর্ত আছে। শর্তটা কি জানো? শর্তটা হচ্ছে সিস্টেমের গতিশক্তি চেঞ্জ হওয়া যাবে না। এগুলা দেখো তোমার না, এগুলো ম্যাথে লাগবে না, তোমাদের এইচএসসিতে যেসব বেসিক ম্যাথ এইসবে লাগবে না। বাট তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও তাহলে প্রত্যেকটা পয়েন্টই তোমার জন্য গুরুত্বপূর্ণ। যেমন তুমি এখানে লিখতে পারতেছো ডেল ইউ সমান মাইনাস ডেল ডাব্লিউ, আবার পরের লাইনে লিখতেছো ডেল ইউ সমান প্লাস ডেল ডাব্লিউ। এখানে মাইনাস, এখানে কেন প্লাস? কারণ এইটা হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, এইটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। এটা কখন লেখা যাবে? যখন সিস্টেমের কাইনেটিক এনার্জিতে কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? সিস্টেমের গতিশক্তির পরিবর্তন যখন শূন্য, তখন তুমি এটা লিখতে পারবা। এখন তোমার মনে এই প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া কেন আমি একবার লিখতেছি মাইনাস ডেল ডাব্লিউ সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, যখন আবার সেটাকে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ দিয়ে রিপ্লেস করে দিচ্ছি তখন মাইনাস কেন নাই হয়ে যাচ্ছে? এই প্রশ্ন তোমার মনে আসা উচিত। চলো তোমার প্রশ্নের উত্তর দিই। আসো, ধরো তোমার কাছে এরকম একটা চার্জ আছে, ঠিক আছে, Q1। ওকে, কি? Q1। কথার কথা, আমি তোমাকে বললাম এই পয়েন্টে আরো একটা চার্জ নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে Q2। প্রশ্ন করা হয়েছে কৃত কাজ কত বা এই সিস্টেমের বিভব শক্তি কত। ওকে, এখন এই চার্জকে তুমি কই থেকে নিয়ে আসবা? অসীম থেকে নিয়ে আসবা। আমরা যখন কোনো একটা পয়েন্টের বিভব বের করতাম বা প্রাবল্য বের করতাম, চার্জকে সবসময় কই থেকে আনতাম? অসীম থেকে আনতাম। সো সিমিলারলি আমরা চার্জকে কই থেকে নিয়ে আসবো? ইনফিনিটি থেকে, ঠিক আছে? বা অসীম থেকে আমরা চার্জকে এই পয়েন্টটায় নিয়ে আসবো। আমাদের দেখা লাগবে নিয়ে আসার জন্য আমাদের এই সিস্টেমে টোটাল কতখানি বিভব শক্তি জমা হচ্ছে। এখন বিভব শক্তির যে ফান্ডামেন্টাল ফর্মুলা সেটা হচ্ছে ডেল ইউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ডাব্লিউ এফ সি, মানে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ। এখানে কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল কোনটা? তড়িৎ বল। তড়িৎ বল দ্বারা কৃত কাজের যে নেগেটিভ ভ্যালু সেইটা হচ্ছে এই সিস্টেমের বিভব শক্তির সমান। এখন তুমি বললা যে না ভাই আমি তো আসলে তড়িৎ বলের মানটা জানি না। আমি জানি আমি যেই বলটা দিছি, চার্জকে যে অসীম থেকে তুমি এখানে নিয়ে আসছো, এটা কি তড়িৎ বল নিয়ে আসছে? না, তুমি নিয়ে আসছো, তোমার এক্সটার্নাল ফোর্স দেওয়া লাগছে, দেন এখান থেকে চার্জ এইখানে আসছে, অসীম থেকে সিস্টেমের ভিতরে চার্জ আসছে। তুমি বললা ভাইয়া আমি সেই এক্সটার্নাল ফোর্সের মান জানি, সেইটা দিয়ে আমি কৃত কাজ বের করে কি বিভব শক্তির পরিবর্তন বের করতে পারবো? দ্য অ্যান্সার ইজ ইয়েস। তবে আপনার মাথায় রাখা লাগবে যে কোনোভাবেই সিস্টেমের গতি শক্তি যেন চেঞ্জ না হয়। কেন ভাইয়া সিস্টেমের গতি শক্তি কেন চেঞ্জ হওয়া যাবে না? কাজ শক্তি উপপাদ্য পড়ছো না? কাজ ক্ষমতা শক্তিতে কাজ শক্তি উপপাদ্যে কি পড়ছিলা? যে একটা সিস্টেমের উপর টোটাল কৃত কাজ হয় সিস্টেমের গতি শক্তির পরিবর্তনের সমান। ওকে, এই টোটাল কৃত কাজ মানে কি? মানে সিস্টেমের উপর যতগুলা ফোর্স আছে, যত রকমের ফোর্স হইতে পারে, এক্সটার্নাল ফোর্স, ইন্টারনাল ফোর্স, কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স, সকল ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে ডেল ডাব্লিউ টোটাল। এইটা হবে সিস্টেমের গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে, তুমি যখন একটা চার্জকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতেছো, সেখানে ফোর্স কয়টা? সেখানে ফোর্স হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স, যদি আমরা অন্যান্য কোনো ফোর্স আর না আনি আর কি। একটা আছে ইলেকট্রিক ফোর্স এই দিক বরাবর, দুটাই যদি সেম চার্জ হয়। আর একটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স এই দিক বরাবর, ঠিক আছে? এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এই চার্জটাকে দিচ্ছে, আর এইটা হচ্ছে তুমি এই চার্জটাকে দিচ্ছ। ওকে, তাহলে এখানে কৃত কাজ কয় রকমের হবে? দুই রকমের হবে। একটা হচ্ছে এই ইলেকট্রিক ফোর্স বা তড়িৎ বল দ্বারা কৃত কাজ, আর একটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ। তাহলে এই দুইটা কৃত কাজ হবে সিস্টেমের টোটাল কৃত কাজ, বা দুইটা কৃত কাজের সমষ্টি হবে সিস্টেমের টোটাল কৃত কাজ। এবং সেটা কার সমান হইতে হবে? সিস্টেমের গতি শক্তির পরিবর্তনের সমান। তাহলে লেখো ডেল ডাব্লিউ এফ এক্সটার্নাল প্লাস ডেল ডাব্লিউ এফ কনজারভেটিভ।
এটা হচ্ছে সিস্টেমের টোটাল কৃতকাজ, কারণ সিস্টেমে ফোর্স আছে দুইটা ফোর্স দ্বারা দুইটা কৃতকাজ হবে সিস্টেমের উপর, তাহলে সিস্টেমের টোটাল কৃতকাজ হচ্ছে এই দুইজনের সমষ্টি। এটা কার সমান হওয়া লাগবে? সিস্টেমের গতিশক্তির পরিবর্তনের সমান। এখন তুমি জানো কি বলতেছো, তুমি বলতেছো ভাই সিস্টেমের গতিশক্তি চেঞ্জ হওয়া যাবে না। আমরা যখন চার্জকে নিয়ে আসতাম বিভবের শুরুতেই বলছিলাম চার্জকে খুব ধীরে ধীরে আনতে হবে, খুবই স্লোলি। সিস্টেমের বেগ চেঞ্জ হওয়া যাবে না বা গতিশক্তি চেঞ্জ হওয়া যাবে না। তাহলে গতিশক্তির পরিবর্তন যদি শূন্য হয়, এই ডেল ইকের মান কত হবে? শূন্য। এই ডেল ইকের মান যদি শূন্য হয় আমরা কি লিখতে পারি না ডেল ডাব্লিউ এক্সটার্নাল বা ডেল ডাব্লিউ এফ এক্সটার্নাল মানে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ডাব্লিউ এফ সি কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ? লেখা যায় না? অবশ্যই লেখা যায়। বিভব শক্তির পরিবর্তন মানে হচ্ছে নেগেটিভ অফ কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ। এখানে কনজারভেটিভ ফোর্স কোনটা? ইলেকট্রিক ফোর্স। তার মানে এই ক্ষেত্রে সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন হবে মাইনাস ইলেকট্রিক ফোর্স দ্বারা কৃত কাজ। এই ইলেকট্রিক ফোর্স দ্বারা কৃত কাজের মাইনাস কার সমান? এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজের সমান। এর জন্য এই মাইনাস ডেল ডাব্লিউ এফ সি কে চাইলে রিপ্লেস করা যায় ডেল ডাব্লিউ এক্সটার্নাল দ্বারা। বুঝতে পেরেছেন? তার মানে ডেল ইউ হবে ডেল ডাব্লিউ এক্সটার্নাল বা এফ এক্সটার্নালের সমান। বুঝছো? তুমি বাহ্যিক বল দ্বারা যতটুকু কাজ করবা ঠিক ততটুকু বিভব শক্তি সিস্টেমের মধ্যে জমা হবে যদি সিস্টেমের গতিশক্তি চেঞ্জ না হয়। সো এটা কিন্তু খুব ক্রুশিয়াল। সিস্টেমের গতিশক্তি তুমি চেঞ্জ করতে পারবে না। যদি সিস্টেমের গতিশক্তি চেঞ্জ করো তাইলে তুমি যেমনে করে বিভব নির্ণয় করবা বা তোমাদের বইয়ে যেভাবে বিভব নির্ণয় করা আছে, বিভব শক্তি নির্ণয় করা আছে, সেভাবে কিন্তু বিভব শক্তি ভেরি করা যাবে না। অন্য কোনো একটা উপায়ে করতে হবে, সেটাও আমরা দেখবো, সমস্যা নাই। বাট বইয়ে যেগুলো আছে সেগুলোয় অবশ্যই ডেল ইকের মান বা সিস্টেমের গতিশক্তির পরিবর্তনটা শূন্য। তুমি যখন চার্জকে নিয়ে আসতেছো অসীম থেকে তখন চার্জের গতিশক্তি চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? সো সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে মাইনাস ইলেকট্রিক ফোর্স দ্বারা কৃত কাজ, এই চার্জটাকে নিয়ে আসতে যতটুকু কাজ হয়েছে ইলেকট্রিক ফোর্স দ্বারা তার মাইনাস, অথবা তুমি যে এক্সটার্নাল ফোর্সটা দিছো এই চার্জটাকে নিয়ে আসতে সেইটা দ্বারা কৃত কাজ। যে কোনো একভাবে বের করলেই হবে। এখন এখানে যে ফোর্সটা কাজ করে ইলেকট্রিক ফোর্স দুইটা চার্জের মধ্যে, সেটা কত হয়? সেটা হচ্ছে সি ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। কেমন বল? এটা পরিবর্তনশীল বল। তুমি গ্র্যাজুয়ালি অসীম থেকে টুকটুক করে নিয়ে আসবা, চেঞ্জ হবে না? আর এর মান চেঞ্জ হবে না? যত কাছে নিয়ে আসবা আর তত কমতে থাকবে, আর এর মান যত কমবে এফ এর মান তত বাড়বে। তাহলে বলটা কেমন? পরিবর্তনশীল বল। তাহলে কৃত কাজ কেমনে বের করবা? মাইনাস ইন্টিগ্রেশন এফ ডট ডি আর। তাহলে ভাইয়া আমরা কি এখন ইন্টিগ্রেশন করে টোরে রেজাল্ট বের করব? নোপ, কারণ আমরা অলরেডি বিভব পড়ে আসছি। বিভব যদি তোমার জানা থাকে এত কষ্ট করার কোনো দরকারই নাই। এগুলো তো জাস্ট তোমার কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য আমরা ম্যাথ আরও ইজিলি সলভ করব। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, ধরো তোমার কাছে একটা চার্জ আছে, ধরো কিউ কুলম, ঠিক আছে? ওকে, আমি তোমাকে প্রশ্ন করলাম, মানে একটা পয়েন্ট চার্জ, ঠিক আছে? এই কিউ কুলম থেকে আর মিটার দূরে এই পয়েন্টে প্রাবল্য কত? তুমি বলবা ভাইয়া এই পয়েন্টে প্রাবল্য হচ্ছে সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আমি তোমারে বললাম ভাইয়া এই পয়েন্টে বিভব কত? তুমি বললা ভাইয়া ভি ইজ ইকুয়ালস টু সি ইন্টু কিউ বাই আর। কোনো সমস্যা আছে এই পর্যন্ত? নাই। আমি তোমারে বললাম এই পয়েন্টে বিভব শক্তি কত? কি হবে অ্যান্সার? একটা পয়েন্ট চার্জ আছে কিউ কুলম, ঠিক আছে? সেখান থেকে আর মিটার দূরে প্রাবল্য হচ্ছে সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে? পড়ে আসছি আমরা আগে পয়েন্ট চার্জের জন্য প্রাবল্য। বিভব হচ্ছে সি ইন্টু কিউ বাই আর, এটা নিয়েও সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে এই পয়েন্টে বিভব শক্তি কত? কি হবে অ্যান্সার? তুমি তো বিভব শক্তি দেখলে মনে হয় চিন্তাও করবা না, তুমি ডিরেক্ট লেখা দিয়ে আসবা সি ইন্টু কিউ বাই আর, তাই না? যে ভাইয়া বিভব আর বিভব শক্তি তো মনে হয় একই জিনিস। তাহলে বিভব ছিল সি ইন্টু কিউ বাই আর, বিভব শক্তিও হবে সি ইন্টু কিউ বাই আর। না, এই পয়েন্টে বিভব শক্তি হবে জিরো। কি জিরো ভাইয়া? কেমনে? একটা সিঙ্গেল চার্জের কখনো কোনো বিভব শক্তিই থাকে না। তুমি যদি একটা সিঙ্গেল চার্জ এইভাবে ফালাই রাখো তার মধ্যে কোনো এনার্জি নাই, কোনো বিভব শক্তি নাই। বিভব শক্তি হয় একটা সিস্টেমের। যেমন তোমরা কাজ ক্ষমতা শক্তির কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো খুব ইজিলি বোঝা উচিত। যেমন আমি যদি তোমার বলি একটা মার্কার আইসোলেটেড একটা সিস্টেমের মধ্যে রাখছি, ঠিক আছে? তোমার প্রশ্ন করলাম ওর বিভব শক্তি কত? তুমি বললা ভাইয়া ভূমি থেকে 8 মিটার উপর আছে, তাইলে mgh। আইসোলেটেড সিস্টেমে রাখলে তখন তো ভূমির সাথে কোনো সংযোগ টংযোগ নাই, পৃথিবী থেকে অনেক দূরে একটা আইসোলেটেড সিস্টেমে,
কোনো বিভব শক্তি থাকবে? থাকবে না। একটা সিঙ্গেল ম্যাস বা একটা সিঙ্গেল চার্জের কোনো বিভব শক্তি থাকে না। তুমি বলো যে ভূমি থেকে এইচ মিটার উপরে আনলে মার্কারের বিভব শক্তি mgh, এটা মার্কারের বিভব শক্তি না, এটা পৃথিবী আর মার্কারের মিলিত বিভব শক্তি, সিস্টেমের বিভব শক্তি, শুধুমাত্র এই অবজেক্টটার না। একটা সিঙ্গেল অবজেক্টের কোনো বিভব শক্তিই থাকে না, বিভব শক্তি থাকে একটা সিস্টেমের। তার মানে যখন তোমাকে এরকম একটা সিঙ্গেল চার্জ দিয়ে দিবে, দিয়ে প্রশ্ন করবে বিভব শক্তি কত, দ্য অ্যান্সার ইজ জিরো ভাই, কোনো বিভব শক্তি নাই। বিভব শক্তি তখনই আসবে যখন এখানে আরো একটা চার্জ আসবে, তার আগ পর্যন্ত না। ঠিক আছে, তাহলে আসেন আমরা আরো একটা চার্জ একটু নিয়ে আসি। চলো, তাহলে আমাদের কাছে প্রথমে ছিল একটা চার্জ প্লাস Q1 কুলম, লেটস সাপোজ। এখন আমাকে বলা হয়েছে হচ্ছে এই পয়েন্টে এখান থেকে আর মিটার পরিমাণ দূরে বিভব শক্তি কত, অবশ্যই জিরো, একটা সিঙ্গেল চার্জের জন্য। এখন আমি বললাম আমি চার্জ আনবো দুইটা, ঠিক আছে, কয়টা চার্জ আনবো? দুইটা, এটা মুছো একটু, হ্যাঁ, দুইটা চার্জ আনবো। কই থেকে আনবো? অসীম থেকে। অসীম থেকে কাকে কাকে নিয়ে আসবো? Q1 এবং Q2 কে। ওকে, এখানে আছে Q1 কুলম, এখানে আছে Q2 কুলম। কোথায় আছে? অসীমে আছে। আমরা দুইজনকেই নিয়ে আসবো, এখানে আনবো একজনকে, এখানে আনবো আর একজনকে। ভাইয়া কাকে আগে আনবো কাকে পরে আনবো ডাজন্ট ম্যাটার, তুমি যাকে খুশি আগে পরে আনতে পারো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে দুইজনকে একসাথেও নিয়ে আসতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। একজনকে আগে আইন আর একজনকে 2 দিন পরে আনলেও কোনো সমস্যা নাই। দ্য পটেনশিয়াল এনার্জি উইল বি সেম, কোনো পার্থক্যই হবে না। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা করবো, আমরা প্রথমে Q1 কুলমকে নিয়ে আসবো। ধরো তুমি প্রথমে Q2 আনলেও কোনো সমস্যা নাই। আমরা প্রথমে কি করলাম? Q1 কুলমকে নিয়ে আসলাম এই পয়েন্টে। ওকে, আমাকে বলো আমি যদি Q1 কুলমকে এই পয়েন্টে নিয়ে আসি, তার জন্য কৃত কাজ কত হবে? কোনো কাজ হবে আদৌ? কোনো কাজই হবে না। কেন হবে না? তুমি Q1 কুলমকে এই জায়গায় আনার আগে আমার একটা কথা বলো, এই পয়েন্টের বিভব কত ছিল? এই পয়েন্টের বিভব ছিল 0। কেন ভাইয়া? ভাইয়া বিভব তো তখনই থাকবে যখন একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। এখানে কোনো চার্জ আছে ওদেরকে আনার আগে? Q1 Q2 দুইজনই অসীম, এখানে কোনো চার্জ আছে? চার্জ নাই। চার্জ না থাকলে এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড আছে? নাই। ইলেকট্রিক ফিল্ড যদি না থাকে, এখানকার প্রত্যেকটা পয়েন্টের বিভব বা পটেনশিয়াল কত? 0। তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল যদি 0 হয়, এখানে Q1 কুলম মানের একটা চার্জকে নিয়ে আসতে কৃত কাজ কত হবে? কি ছিল ফর্মুলা? ফর্মুলা ছিল W is equals to Q into del V। এই ছিল না। চার্জ ছিল কোথায়? অসীমে। ভাইয়া অসীমে বিভব কত? 0 জানি। চার্জ নিয়ে আসবো কোথায়? এ পয়েন্টে। এ পয়েন্টে বিভব কত? এ পয়েন্টেও বিভব 0 শুরুতে, কারণ শুরুতে কোনো চার্জ নাই। তাহলে যেই পয়েন্ট থেকে চার্জটাকে নিয়ে আসবো এবং যেই পয়েন্টে এনে চার্জটাকে স্থাপন করব, দুইটা পয়েন্টেরই বিভব 0। তাহলে এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য 0 ভাই। তাহলে কৃত কাজ কত হবে? 0। তার মানে প্রথম যেই চার্জটাকে তুমি নিয়ে আসবা তার জন্য তোমার কোনো কাজই করা লাগবে না ভাই। তাহলে প্রথম চার্জকে নিয়ে আসতে কোনো কাজ হবে না। এইবার সেকেন্ড চার্জকে নিয়ে আসবো। সেকেন্ড চার্জের জন্য কোনো কাজ করা লাগবে? লাগবে। কেন? কারণ সেকেন্ড চার্জকে আনার আগেই এইবার প্রথম চার্জ কিন্তু প্রেজেন্ট। প্রথম চার্জ প্রেজেন্ট মানে হচ্ছে প্রথম চার্জের ইলেকট্রিক ফিল্ডও এবার প্রেজেন্ট। তার মানে এইবার এই পয়েন্টের একটা বিভব আছে। এই পয়েন্টের যদি একটা বিভব থাকে, অবশ্যই এই পয়েন্টে একটা চার্জকে নিয়ে আসতে তোমার কাজ করা লাগবে। ওকে, আমি ধরলাম এটা বি পয়েন্ট। কি পয়েন্ট? বি পয়েন্ট। এবং এই বি পয়েন্টটা এ পয়েন্ট থেকে আর মিটার দূরত্বে আছে। কতটুকু? আর মিটার দূরত্বে। বলতো এই বি পয়েন্টের বিভব কত হবে? বি পয়েন্টের বিভব হবে VB is equals to C into Q1 by R। ওকে, কারণ এই পয়েন্টে আমরা বিভব পাবো কার জন্য? Q2 জন্য না ভাই, Q2 কে তো তুমি নিয়ে আসবা। বিভব তো পাবা যার ইলেকট্রিক ফিল্ড তার জন্য। ইলেকট্রিক ফিল্ড কার? Q1 এর। তার মানে এই পয়েন্টে আমরা বিভব পাবো Q1 এর জন্য, এবং সেই বিভবটা কত? C into Q1 by R। বিভব কি ইন্ডিকেট করে? 1 কুলম মানের চার্জকে নিয়ে আসতে কৃত কাজ অসীম থেকে। তুমি কয় কুলম মানের চার্জকে নিয়ে আসতেছো? Q2 কুলম মানের চার্জকে নিয়ে আসো তো দেখি একটু। Q2 কে যদি Q2 কে তুমি এখানে নিয়ে আসো, তার জন্য কৃত কাজ কত হবে? 1 কুলম্বের জন্য কৃত কাজ ছিল VB, তাহলে Q2 কুলম্বের জন্য কৃত কাজ কত হবে? কৃত কাজ হবে VB মাল্টিপ্লাইড বাই Q2।
ওকে, এটা ছিল 1 কুলম্বের জন্য কৃত কাজ। তাহলে Q2 কুলম্বের জন্য কৃত কাজ কত হবে? Q2 মাল্টিপ্লাইড বাই এই পয়েন্টের পটেনশিয়াল বা এই পয়েন্টের বিভব। তাহলে চলো আমরা একটু ভিভির মানটা বসাই দিই। কি চলে আসবে? C ইন্টু Q1 Q2 বাই R। ওকে, এগুলা কি দ্বারা কৃত কাজ? এগুলা সব এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ। তুমি নিয়ে আসতেছো চার্জকে ধরে, তুমি হচ্ছে বাহুবলী, বুঝছো কি বাহুবলী? এটা বাহুর মধ্যে ধরে চার্জকে অসীম থেকে টান দিয়ে নিয়ে আসে, ব্যাপার স্যাপারই আলাদা। প্রথম চার্জকে যখন নিয়ে আসছো কোনো কাজই করা লাগে না, এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ শূন্য। সেকেন্ড চার্জকে যখন নিয়ে আসছো তখন এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ কত? C ইন্টু Q1 ইন্টু Q2 বাই R। এবং একটু আগে আমরা কি পড়ে আসলাম? এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ হবে সিস্টেমের বিভব শক্তির পরিবর্তনের সমান। তার মানে সিস্টেমের বিভব শক্তি পরিবর্তন হবে কত? সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন হবে এক্সটার্নাল ফোর্স দ্বারা টোটাল কৃত কাজ। এক্সটার্নাল ফোর্স দ্বারা কাজ হয়েছে কয়টা? দুইটা। একটা প্রথম চার্জকে আনতে, শূন্য বাট আছে তো, আর একটা হচ্ছে সেকেন্ড চার্জকে আনতে। তার মানে টোটাল কৃত কাজ হবে W1 প্লাস W2। ওকে, প্রথমটা কত? 0, পরেরটা কত? গুণ করি কেন? 0 প্লাস C ইন্টু Q1 Q2 বাই R। যোগ করলে কত হবে? জিরোর সাথে কোনো কিছু যোগ করলে কি হয়? জিরোই হয়, তাই না? না, C ইন্টু Q1 Q2 বাই R। এইটা হচ্ছে টোটাল কৃত কাজ এক্সটার্নাল ফোর্স দ্বারা অথবা সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন। তার মানে দুইটা চার্জকে বা দুইটা পয়েন্ট চার্জকে আর দূরত্বে রেখে তুমি যদি একটা সিস্টেম বানাইতে চাও, সেই সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন হবে কত? C ইন্টু Q1 Q2 বাই R। মনে থাকে যেন। তাহলে কি বললাম? আমি যদি দুইটা চার্জকে আর দূরত্বে রেখে একটা সিস্টেম বানাইতে চাই, সেই সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন হবে C Q1 Q2 বাই R। এখন বিভব শক্তির পরিবর্তন মানে কি? ফাইনাল পটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পটেনশিয়াল। তার মানে UF ফাইনাল পটেনশিয়াল এনার্জি মাইনাস UI ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি হবে C Q1 Q2 বাই R। ওকে, চার্জ দুইটাকে এখানে আনার আগে কোনো পটেনশিয়াল এনার্জি ছিল না। তার মানে আদি বিভব শক্তি কত? শূন্য। UI যদি শূন্য হয় ফাইনাল বিভব শক্তি কত হবে? যা আছে তাই, C Q1 Q2 বাই R। সো এই হচ্ছে সিস্টেমের বিভব শক্তি বের করার ফর্মুলা যদি তোমার সিস্টেমে দুইটা চার্জ থাকে। ঠিক আছে, এটাকে অনেক সময় দেখবা যে টু চার্জ সিস্টেম বলে, যে আমার একটা টু চার্জ সিস্টেম আছে, এখানে একটা পয়েন্ট চার্জ আছে, এখানে একটা পয়েন্ট চার্জ আছে, দুইজনের মধ্যবর্তী দূরত্ব R, সিস্টেমের বিভব শক্তি কত? C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R, যেখানে C হচ্ছে কুলম্বের ধ্রুবক। কুলম্বের ধ্রুবক অবশ্যই মিডিয়ামের উপর নির্ভর করে, মাঝখানের মাধ্যম কোনটা, যদি শূন্য মাধ্যম হয় সেক্ষেত্রে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 Q2 হচ্ছে দুইটা চার্জের মান, প্লাস হইলে প্লাস মাইনাস হইলে মাইনাস, কারণ শক্তি স্কেলার রাশি। স্কেলার রাশির মান নির্ণয়ের সময় চার্জ প্লাস হইলে প্লাস বসাবো, মাইনাস হলে মাইনাস বসাবো। এবং আর হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। বুঝছো? তাহলে তোমাকে যদি এরকম একটা টু চার্জ সিস্টেম থাকে, সেই সিস্টেমের বিভব শক্তি বা তড়িৎ বিভব শক্তি তুমি কেমনে বের করতে পারো? C ইন্টু Q1 Q2 বাই R। দেখো ক্লিয়ার কিনা? সো এই হচ্ছে আমাদের তড়িৎ বিভব শক্তি বের করার ফর্মুলা এবং একক কি শক্তির? শক্তির একক হচ্ছে জুল। ওকে, সো এই হচ্ছে আমাদের তড়িৎ বিভব শক্তি। দেখেন, যদি বুঝে থাকেন আমরা এখন কি করব বলেন তো? ম্যাথ করব, ধুমায়া ম্যাথ করব। ম্যাথ করলেই সব কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট মাথায় রাখা লাগবে সিস্টেমের যে বিভব শক্তির পরিবর্তন সেইটা হবে হচ্ছে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজের সমান অথবা তড়িৎ বল দ্বারা কৃত কাজের নেগেটিভ। আবারও বলতেছি, সিস্টেমের যে বিভব শক্তির পরিবর্তন সেটা কি হবে? এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজের সমান অথবা তড়িৎ বল দ্বারা কৃত কাজের নেগেটিভ। আর সিস্টেমের বিভব শক্তি কেমনে বের করতে পারি? যদি এরকম একটা টু চার্জ সিস্টেম থাকে, যে সিস্টেমে দুইটা চার্জ আছে, সেই ক্ষেত্রে এই দুইজনের সম্মিলিত বিভব শক্তি হবে C ইন্টু Q1 Q2 বাই R। দেখো, এই বিভব শক্তি কিন্তু Q2 না, বা এই বিভব শক্তি কিন্তু Q1 এর না। বিভব শক্তি হচ্ছে সিস্টেমের, পুরো সিস্টেমটা বিভব শক্তি। ভাইয়া যদি দুইটা না থেকে তিনটা থাকে, তার জন্য কি করা লাগে দেখবো, ম্যাথের মধ্যে দেখবো। বাট আপাতত দুইটা চার্জ থাকলে কি হবে, এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা দেখো, জাস্ট জানাই দাও, তাহলে আমরা সামনে আগায় যাব। বুঝছি, এটা কি ফ্রি ক্লাস? হ্যাঁ, এটা তো ফ্রি ক্লাসই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রি ক্লাস গাইস। বিগ ফ্যান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেটস গো। তাহলে অপেক্ষা না করি, ঠিক আছে? স্টিল তোমরা একটু জানাইও কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয়, ঠিক আছে? কারণ এই কনসেপ্টগুলো দেখা যায় যে অনেকেরই মানে একটু ঝাপসা ঝাপসা থেকে যায়।
সো ঝাপসা ঝাপসা কনসেপ্ট রাখো না। হ্যাঁ দেখো, যে কোনো জিনিস যখন পড়বা মানে চেষ্টা করবা হচ্ছে ভালো মতো জানার, একবার ভালো মতো জেনে ফেললে পরে আর কষ্টটা হবে না। এখন ঝাপসা ঝাপসা করে জানলে তোমার পরে গিয়ে আবার পড়া লাগবে ভাই। সো কষ্টটা কেন পরের জন্য ফেলে রাখতেছে, এখনই করে ফেলো না, পরেরটুকু আরাম হবে বা পরে পরে শান্তি পাবা। এখন যদি একটু আরাম করতে যাও পরে যে আবার একটু কষ্ট করা লাগবে। সো দ্য চয়েস ইজ ইয়োর্স, আইদার তুমি কষ্ট এখন করো বা তুমি পরে করো, আলটিমেটলি কষ্ট তোমার করাই লাগবে জীবনে ভালো কিছু করার জন্য। ঠিক আছে, সো বাকিটা তোমার ইচ্ছা। চলো সামনে যাচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার, ম্যাথ করবো, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। লেটস গো। ও মা, আচ্ছা এগুলো কি ব্ল্যাঙ্ক স্লাইড দেওয়াই ছিল? আমি খেয়াল করি না, আমি তো আমার মতো করে বানাই গেছি। আসো কি বলেছে, এক নাম্বার আমাদের কাছে তিনটা চার্জ আছে। এখানে একটা চার্জ প্লাস কিউ কুলম, এখানে একটা চার্জ প্লাস কিউ কুলম, এখানে একটা চার্জ প্লাস কিউ কুলম। তিনটা চার্জকে আমরা রাখছি সমবাহু ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দুতে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তোমাকে প্রশ্ন করছে এই সিস্টেমের বিভব শক্তি কত, এটাই প্রশ্ন তাই না? সিস্টেমটার তড়িৎ বিভব শক্তি কত? এই কোয়েশ্চেন অনেকভাবে সলভ করা যায়। তুমি প্রত্যেকটা চার্জের জন্য ইন্ডিভিজুয়ালি শক্তি বের করে তারপর টোটাল শক্তি বের করতে পারো, অথবা আর একটা সহজ উপায় আছে। মানে প্রথম যে উপায়টা, যেটা নর্মালি করা হয় আর কি, যেটা করে যে প্রথম চার্জের জন্য কৃতকাজ শূন্য। একটা চার্জকে তুমি প্রথমে আনবা, তার জন্য কোনো কাজ থাকবে না, কারণ যখন তুমি প্রথম চার্জটাকে নিয়ে আসবা তখন তো অন্য কোনো চার্জ থাকবে না। তুমি এই সিস্টেমটা বানাবা কেমনে? অসীম থেকে তিনটা চার্জকে নিয়ে আসবা, তাই না? সো প্রথমে থাকবে হচ্ছে জাস্ট এই সমবাহু ত্রিভুজটা, কোনো চার্জ থাকবে না। প্রথমে একটা চার্জকে অসীম থেকে ধরে নিয়ে আসবা, তার জন্য কোনো কৃতকাজ নাই। তারপর সেকেন্ড চার্জকে ধরে নিয়ে আসবা, তার জন্য কৃতকাজ আছে। তারপর থার্ড চার্জকে ধরে নিয়ে আসবা, তার জন্যও কৃতকাজ আছে। সবগুলা কৃতকাজের সমষ্টি হবে টোটাল কৃতকাজ। এটা হচ্ছে একটা উপায়। আর একটা হচ্ছে তুমি সিস্টেম ধরে ধরে কাজ করো। দেখো এখানে টু চার্জ সিস্টেম আছে কয়টা? এখানে টু চার্জ সিস্টেম আছে তিনটা। খেয়াল করো, এইটা একটা সিস্টেম, ওকে, এইটা একটা সিস্টেম, ওকে, আর হচ্ছে এইটা আর একটা সিস্টেম। তার মানে এখানে টু চার্জ সিস্টেম আছে কয়টা? টু চার্জ সিস্টেম আছে তিনটা। লেখো, টু চার্জ সিস্টেম আছে কয়টা? টু চার্জ সিস্টেম আছে তিনটা। ওকে ভাইয়া, টু চার্জ সিস্টেমের বিভব শক্তি কেমনে বের করে? সি ইন্টু চার্জ দ্বয়ের মানের গুণফল ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে বলো এই প্রথম টু চার্জ সিস্টেমের বিভব শক্তি কত হবে? লিখতেছি একটু। প্রথম টু চার্জ সিস্টেমের বিভব শক্তি U1 ইজ ইকুয়ালস টু সি ইন্টু দুইটা চার্জের মানের গুণফল কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। শেষ। ভাইয়া সেকেন্ড টু চার্জ সিস্টেমের বিভব শক্তি কত হবে? U2 is equals to C into দুইটা চার্জের মানের গুণফল Q into Q ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। শেষ। ভাইয়া তিন নাম্বার টু চার্জ সিস্টেমের বিভব শক্তি কত হবে? U3 is equals to C into Q into Q ডিভাইডেড বাই A। তিনটা সিস্টেম আছে, তিনটা সিস্টেমের বিভব শক্তি বের করে ফেলছো। তাহলে এই পুরা সিস্টেমটার মোট বিভব শক্তি কত হবে? এই তিনটার যোগফল, তার মানে সিস্টেমের টোটাল বিভব শক্তি হবে U1 প্লাস U2 প্লাস U3। সিম্পল। U1 এর মান কত? U1 এর মান C কিউ স্কোয়ার ডিভাইডেড বাই A, U2 সেম মান C কিউ স্কোয়ার বাই A, U3 সেম মান C কিউ স্কোয়ার বাই A। দ্যাট মিনস 3C কিউ স্কোয়ার বাই A। শেষ। সলভড। এইটাই অ্যান্সার। যদি কিউ এবং এর মান দেওয়া থাকে সেই মানগুলো খালি বসায় দিবা, আর কোনো কিছু না। কত সহজ ম্যাথ, বুঝতেছো? সো এইভাবে টু চার্জ সিস্টেম ধরে ম্যাথ সলভ করলে ম্যাথ অনেক ইজি হয়ে যাবে, বুঝছো? তুমি চাইলে ইন্ডিভিজুয়াল চার্জের জন্য করতে পারো। ম্যাথ উইল বি আ লিটল বিট লেন্দি। যেমন এখানে আমি তো প্রত্যেকটা U1 U2 U3 ভাবে আলাদা আলাদা করে লিখছি। এবার আলাদা করে লেখার কিছু নাই, তুমি জাস্ট এতটুকু করে দিলেও দ্যাট উইল বি এনাফ। U1 হচ্ছে প্রথম সিস্টেমের জন্য বিভব শক্তি, U2 হচ্ছে সেকেন্ড সিস্টেমের জন্য বিভব শক্তি, আর U3 হচ্ছে থার্ড সিস্টেমের জন্য বিভব শক্তি। এখন এখানেও একটা কনফিউশন হতে পারে, এখানে চার্জ আছে তিনটা, তার জন্য তুমি বুঝতেছো যে সিস্টেম হবে তিনটা খুব ইজিলি। বাট চার্জ যদি চারটা হয়, পাঁচটা হয়, ধরো তোমার একটা চতুর্ভুজ দিলাম, একটা পঞ্চভুজ দিলাম, তখন সিস্টেম কয়টা হবে? এইটা কেমনে বুঝবা? এইটা বোঝার উপায় হচ্ছে কম্বিনেশন। ঠিক আছে, যেমন তুমি বানাচ্ছ কি টু চার্জ সিস্টেম, তাই না? টু চার্জ সিস্টেম বানানোর জন্য তোমার চার্জ লাগবে কয়টা? দুইটা। চার্জ আছে কয়টা?
তিনটা। তার মানে তিনটা চার্জ থেকে তুমি দুইটা করে চার্জ নিবা এবং একটা করে সিস্টেম বানাবা। কয়টা সিস্টেম বানানো সম্ভব? সিস্টেম বানানো সম্ভব 3C2 পরিমাণ। ঠিক আছে, চার্জ আছে তিনটা, সেখান থেকে আমি দুইটা করে চার্জের কম্বিনেশন নিব, নিয়ে আমি নতুন নতুন সিস্টেম বানাবো। কতগুলা সিস্টেম বানানো সম্ভব? 3C2। এই 3C2 মানে কি? 3C2 মানে হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে কত আসবে? 3 আসবে। ঠিক আছে, যদি সিস্টেমে 4টা চার্জ থাকতো, সেখান থেকে যদি আমি 2 চার্জ সিস্টেমের সংখ্যা কাউন্ট করতে চাইতাম, কি করা লাগতো? 4টা চার্জ থাকলে করা লাগতো 4C2, মানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা কখন করতাম? যদি সিস্টেমে 4টা চার্জ থাকতো। সিস্টেমে চার্জ আছে 3টা। ঠিক আছে, এই 3টা চার্জ থেকে আমি কয়টা 2 চার্জ সিস্টেম বানাইতে পারবো? 3টা বানাইতে পারবো। 4টা থাকলে কয়টা বানাইতে পারতাম? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এভাবে হচ্ছে তুমি যদি মানে এমনি করে যদি গুনতে না পারো, তখন তুমি এভাবে কম্বিনেশনের ফর্মুলা দিয়ে বেরো করতে ফেলতে পারবা যে কয়টা 2 চার্জ সিস্টেম বানানো সম্ভব। ওকে, যেমন ধরো পরের ম্যাটটায় যদি আসি, পরের ম্যাটটা একটা চতুর্ভুজ আছে, একটা বর্গ আছে। এই বর্গে আমাদের চার্জ আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। ওকে, তোমাকে প্রশ্ন করছে এই সিস্টেমের বিভব শক্তি কত? ভাই তুমি যদি এটা ইন্ডিভিজুয়ালি করতে যাও, তোমার অ্যাটলিস্ট 1 থেকে 1.5 পেজ লাগবে এই ম্যাথ সলভ করতে। এত বড় মানে এটা যদি বইটা আসে, তুমি এটা শেষ করেই আসতে পারবা না যদি এভাবে একটা একটা করে করতে যাও। ঠিক আছে, জান বাইরে হয়ে যাবে। কি দরকার? তাহলে আমরা কি করব ভাইয়া? আমরা 2 চার্জ সিস্টেম নিয়ে করব। আমরা দেখব 2 চার্জ সিস্টেম আছে কয়টা, দেন প্রত্যেকটা 2 চার্জ সিস্টেমের বিভব শক্তি আমরা বের করব, সবগুলোকে যোগ করে দিব, সিস্টেমের টোটাল শক্তি বের হয়ে যাবে বা টোটাল বিভব শক্তি বের হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সিস্টেমের কয়টা 2 চার্জ সিস্টেম আছে সেটা বের করা, মানে এই সিস্টেমের মধ্যে কয়টা 2 চার্জ সিস্টেম সেটা বের করা। ওকে, কেমনে বের করব? চার্জ আছে কয়টা? 4টা। 2 চার্জ সিস্টেম বানাইতে আমার চার্জ লাগে কয়টা? 2টা। তার মানে 4টা চার্জ থেকে আমরা 2টা করে চার্জ নিব এবং এক একটা 2 চার্জ সিস্টেম ক্রিয়েট হবে। কয়টা বানানো সম্ভব? 4C2 সংখ্যক। ওকে ভাইয়া, 4C2 মানে কি? 4C2 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি বলো? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ইন্টু 1। এটাও কি 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ইন্টু 1, তার মানে আসতেছে 6টা। তার মানে এইবার 2 চার্জ সিস্টেম বানানো সম্ভব কয়টা? 6টা। ভাইয়া কেমনে 6টা 2 চার্জ সিস্টেম এখানে হইতে পারে? দেখো, এই হচ্ছে একটা, ঠিক আছে, এইটা একটা 2 চার্জ সিস্টেম, এই হচ্ছে আরেকটা, 2টা গেল, এই হচ্ছে আরেকটা, 3টা গেল, এই হচ্ছে আরেকটা, 4টা গেল। এবার খেয়াল করো, হ্যাঁ 4টা তো গেল 4 কোণায়, তাই না? কর্ণ বরাবরও 2টা হবে। দেখো, এই বরাবর হবে হচ্ছে একটা, সাদা কালার দিয়ে দাঁড়ো, এই বরাবর 2 চার্জ সিস্টেম হবে একটা। ওকে ফাইন, এই বরাবর 2 চার্জ সিস্টেম হবে আর একটা। এই হচ্ছে টোটাল 6টা 2 চার্জ সিস্টেম। তাহলে এই সিস্টেমের মধ্যে 2 চার্জ সিস্টেম আছে কয়টা? 6টা। এবং আমাদের এই 6 জনের বিভব শক্তি বের করা লাগবে। সবগুলোকে আমরা যোগ করে দিব, যোগ করলেই আমাদের সিস্টেমের টোটাল বিভব শক্তি বের হবে। কিন্তু ভাইয়া কোশ্চেনে তো আমাকে সিস্টেমের টোটাল বিভব শক্তি বেরই করতে বলে নাই, কোশ্চেনে তো আমাকে বলছে সিস্টেমটা বানাইতে কৃত কাজ কত। আরে বাবা, সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন আর এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ তো একই কথা। সো তুমি সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন বা ফাইনাল বিভব শক্তি বের করলেই কৃত কাজ অটোমেটিক্যালি বের হয়ে যাবে, ওইটাই কৃত কাজ। ওকে, সো আমরা যেটা বের করব সিস্টেমের টোটাল বিভব শক্তি, যে সিস্টেমটা বানানোর পর সিস্টেমের টোটাল বিভব শক্তি কত। কারণ শুরুতে তো শূন্য ছিল, কোনো চার্জ ছিল না সিস্টেমের মধ্যে। ফাইনাল বিভব শক্তি -0, এটাই বিভব শক্তির পরিবর্তন। সো আলটিমেটলি আমরা ফাইনাল বিভব শক্তি বের করলেই বিভব শক্তির পরিবর্তন বের হবে। বিভব শক্তির পরিবর্তন মানেই হচ্ছে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ এই সিস্টেমটা বানাইতে। ওকে, তাহলে আসো আমাদের টোটাল বিভব শক্তি কত হবে? সিস্টেমের টোটাল বিভব শক্তি হবে U1 প্লাস U2 প্লাস U3 প্লাস U4 প্লাস U5 প্লাস U6। ওকে,
আমি ধরলাম এইটা হচ্ছে আমাদের প্রথম টু চার্জ সিস্টেম। কয়টা চার্জ? দুইটা, কিউ কিউ, মধ্যবর্তী দূরত্ব বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান এ। তাহলে এই চার্জের এনার্জি কত হবে, বিভব শক্তি কত হবে? সি ইন্টু কিউ মানে হচ্ছে কিউ স্কোয়ার বাই এ। আমি ধরলাম এটা আমাদের সেকেন্ড টু চার্জ সিস্টেম। চার্জ কয়টা? দুইটা। এখানে আছে কিউ, এখানে আছে কিউ, মধ্যবর্তী দূরত্ব কত? এ। এনার্জি কত হবে, বিভব শক্তি কত হবে? সি ইন্টু কিউ স্কোয়ার বাই এ। ঠিক আছে, আমি ধরলাম এইটা 3 নাম্বার টু চার্জ সিস্টেম। চার্জ কয়টা? দুইটা। কিউ কিউ, মধ্যবর্তী দূরত্ব এ, এনার্জি কত হবে? সি কিউ স্কোয়ার্ড বাই এ। আমি ধরলাম এইটা হচ্ছে 4 নাম্বার টু চার্জ সিস্টেম। চার্জ কয়টা? দুইটা। কিউ কিউ, মধ্যবর্তী দূরত্ব এ, কত হবে এনার্জি? সি কিউ স্কোয়ার্ড বাই এ। এবার আসো 5 নাম্বারটা। 5 নাম্বার টু চার্জ সিস্টেম হচ্ছে এইটা। চার্জ কয়টা? দুইটা। কিউ এবং কিউ, মধ্যবর্তী দূরত্ব কি এ? না। এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত বলো? এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান। তার মানে এইবার মধ্যবর্তী দূরত্ব হবে √2a। তাহলে এই সিস্টেমটার এনার্জি কত হবে, বা এই সিস্টেমের পটেনশিয়াল এনার্জি কত হবে? সি ইন্টু কিউ স্কোয়ার্ড বাই √2a। ওকে, আরো একটা সিস্টেম বাকি আছে, সেটা কোনটা? এই কর্ণ বরাবর যে সিস্টেমটা। চার্জ আছে দুইটা, কিউ কিউ, মধ্যবর্তী দূরত্ব কত? এ। না, কর্ণের দৈর্ঘ্যের সমান √2a। তার মানে এই সিস্টেমের এনার্জিও কত হবে? সি কিউ স্কোয়ার্ড বাই √2a। তো একটা কাজ করো, সি কিউ স্কোয়ার্ড বাই এ কমন নাও। সি কিউ স্কোয়ার্ড বাই এ কি থাকবে? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 বাই √2 প্লাস 1 বাই √2। ওকে, ঠিক আছে। 1 বাই √2 প্লাস 1 বাই √2 মানে কি? √2, তাই না ভাই? 1 বাই √2 প্লাস 1 বাই √2 মানে কি? নিচে √2, উপরে 1 প্লাস 1 মানে 2 বাই √2 মানে হচ্ছে √2। ঠিক আছে, তো এই দুজনের যোগফল হচ্ছে √2। ওকে, এই চারজনের যোগফল কত? 4। তার মানে সি কিউ স্কোয়ার্ড বাই এ এখানে আসবে 4 প্লাস √2। ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে যেটা বের হবে সেইটাই তোমার সিস্টেমের ফাইনাল বিভব শক্তি বা এই সিস্টেমটা বানাইতে কৃত কাজ। দেখো তো বুঝছো কিনা? মজার ম্যাথ না? সেই মজার ম্যাথ ভাই। দেখো, যদি আমি এখানে 4টা না দিয়ে একটা পঞ্চভুজ দিয়ে দিতাম, 5টা চার্জ দিয়ে দিতাম 5 কোণায়, তখন সেটার বিভব শক্তি যদি বের করতে বলতো, বের করতে পারতা বলতো? 5টা হইলে কি হইতো? কয়টা সিস্টেম পাইতা বলতো? টু চার্জ সিস্টেম 5c2 সংখ্যক। তার মানে উপরে হইতো 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হইতো 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। দেন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখতাম যে কয়টা টু চার্জ সিস্টেম বানানো সম্ভব, দেন অতগুলা টু চার্জ সিস্টেমের বিভব শক্তি বের করে সবগুলাকে যোগ করা লাগতো। বাট 5টা আসবে না, মানে সর্বোচ্চ আসলে 4টা আসতে পারে। 5টা আসলে বেশি কমপ্লেক্স হয়ে যাবে, প্যারা খেয়ে যাবা। এত কঠিন দিবে না আশা করি। ঠিক আছে, ইউটিউবে কই? না না না, ইউটিউবে হচ্ছে এটা তো মানে ক্লাসের সেকেন্ড পার্ট। ওকে, সো প্রথম পার্টটা হচ্ছে কারেন্টের জন্য কেটে গেছিল। ওকে, এর জন্য সেকেন্ড পার্টটা হচ্ছে আর ইউটিউবে নেই, কারণ হচ্ছে এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমি প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট দুইটাকে একসাথে জোড়া লাগাই ইউটিউবে আপলোড দিব। ওকে, এইচএসসি 25কে ভুলে গেছেন? আরে এইচএসসি 25কে আমি ভুললাম কেমনে ভাই? কি ভাই, আমি কেমনে ভুললাম? তোমরাই তো আমাকে বলছো ভাই রিভিশন ক্লাস ফেব্রুয়ারি থেকে শুরু করেন। সো রিভিশন ক্লাস ফেব্রুয়ারির শুরু থেকে শুরু হবে এইচএসসি 25-এর ব্যাচে। ওকে, গড। হ্যাঁ হ্যাঁ, যদি 5টা থাকতো চার্জ সেই ক্ষেত্রে আমাদের সিস্টেম হয়ে যেত 10টা। ভেরি গুড, বুঝতে পেরেছি। এই ম্যাথ পর্যন্ত ক্লিয়ার? শিওর? চলো নেক্সট ম্যাথ আসো। ওকে, এইটার দিকে তাকাও। আয় হায় ভাইয়া, এইটা আবার কি? আহা, এখানে 2 হবে। 2 2, ঠিক আছে। ওকে, দেখো কি বলছে কোয়েশ্চেনে। কোয়েশ্চেনে তোমার বলছে তোমার কাছে একটা সিস্টেম আছে, 3টা চার্জওয়ালা সিস্টেম, এবং এই 3টা চার্জওয়ালা সিস্টেমকে তুমি একটা সমবাহু ত্রিভুজের 3টা কৌণিক বিন্দুতে 3টা চার্জকে স্থাপন করছো। সেই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2a 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 2a। এখানে আছে কিউ কুলম, এখানে আছে কিউ কুলম, এখানে আছে কিউ কুলম। এখন তুমি কি করছো জানো? তুমি না সিস্টেমটাকে এইভাবে প্রেসার দিছো বাইরে থেকে। ঠিক আছে, প্রেসার দিয়ে সিস্টেমটাকে চাপাই ফেলছো এবং চাপাইয়া আর একটা সমবাহু ত্রিভুজ বানাইছো যার বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে এ। তার মানে তুমি সিস্টেমের উপর এমন ভাবে ফোর্স দিছো বাহুর দৈর্ঘ্যই অর্ধেক হয়ে গেছে।
ওকে, তোমার কাছে আগেও একটা সমবাহু ত্রিভুজ ছিল, তুমি বল প্রয়োগের পরেও নতুন আরেকটা সমবাহু ত্রিভুজই তৈরি হয়েছে, কিন্তু পার্থক্য কোথায়? বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে অর্ধেক, তার মানে সিস্টেমটাকে তুমি চাপায় আনছো। প্লিজ খেয়াল করো, সিস্টেমকে যখন তুমি চাপাইতে যাবা তখন চার্জগুলা কিন্তু কাছাকাছি চলে আসবে, তাই না? এখানে চার্জগুলা পরস্পর থেকে 2a পরিমাণ দূরত্বে ছিল, তুমি বল প্রয়োগের পর চার্জ চলে আসছে a পরিমাণ দূরত্বে, তার মানে অবশ্যই তোমার একটা নির্দিষ্ট পরিমাণ কাজ তো করতেই হয়েছে। এইটাই প্রশ্ন, সিস্টেমটাকে স্টেট এ থেকে স্টেট বি তে নিতে কৃত কাজ কত, কেমনে বের করবা? সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন বের করো। সিস্টেমের এইটা হচ্ছে আদি অবস্থা, আদি অবস্থায় একটা বিভব শক্তি আছে, এইটা হচ্ছে ফাইনাল অবস্থা, ফাইনাল অবস্থায় একটা বিভব শক্তি আছে। ফাইনাল বিভব শক্তি মাইনাস ইনিশিয়াল বিভব শক্তি তোমার কি দিবে? বিভব শক্তির পরিবর্তন। বিভব শক্তির পরিবর্তন মানে কি? এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ, সেটাই তোমার বের করতে বলছে। সো সিস্টেমের ফাইনাল অবস্থার বিভব শক্তি বের করো, ইনিশিয়াল অবস্থার বিভব শক্তি বের করো, ফাইনাল থেকে ইনিশিয়ালকে মাইনাস করো, বিভব শক্তির পরিবর্তন পাবা, সেটাই কার সমান হবে? কৃত কাজের সমান হবে। তাহলে আসো প্রথমে সিস্টেমের ফাইনাল বা ইনিশিয়াল, যেটা তোমার বের করতে মন চায়। দেখো, তিনটা চার্জওয়ালা সিস্টেম, সো আমাদের টু চার্জ সিস্টেম থাকবে কয়টা? তিনটা। এই আছে একটা, এই একটা, আর এই হচ্ছে একটা, ঠিক আছে? তাহলে সিস্টেমের ইনিশিয়াল বিভব শক্তি কত ভাইয়া? ইনিশিয়াল বিভব শক্তি হচ্ছে u1 প্লাস u2 প্লাস u3, কারণ আমাদের টু চার্জ সিস্টেম তো তিনটা। ধরো এটা আমাদের প্রথম টু চার্জ সিস্টেম, চার্জ কয়টা? দুইটা, কিউ এবং কিউ মধ্যবর্তী দূরত্ব কত? টুয়াইস এ। তাহলে প্রথম টু চার্জ সিস্টেমের বিভব শক্তি হবে সি কিউ স্কোয়ার্ড বাই 2a। দ্বিতীয় টু চার্জ সিস্টেমে চার্জ দুইটা, কিউ কিউ মধ্যবর্তী দূরত্ব টুয়াইস এ, বিভব শক্তি কত হবে? সি কিউ স্কোয়ার্ড বাই টুয়াইস এ। তৃতীয় যে টু চার্জ সিস্টেম, সেখানেও চার্জ কয়টা? দুইটা, কিউ কিউ মধ্যবর্তী দূরত্ব কত? টুয়াইস এ, তাহলে বিভব শক্তি কত হবে? সি কিউ স্কোয়ার্ড বাই টুয়াইস এ। তাহলে ইনিশিয়ালি টোটাল বিভব শক্তি কত? টোটাল বিভব শক্তি হচ্ছে 3c কিউ স্কোয়ার্ড বাই 2a। ওকে, এটা হচ্ছে শুরুতে সিস্টেম বলতেছিলাম, সিস্টেমের টোটাল বিভব শক্তি। এইবার তুমি বল প্রয়োগ করে সিস্টেমটা বানাই ফেলাইছো ছোট, বাহুর দৈর্ঘ্যই করে দিছো অর্ধেক। এখন সিস্টেমের বিভব শক্তি কত? দেখো এখনো সিস্টেমে তিনটাই চার্জ আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই তিনটা চার্জ দিয়ে কয়টা টু চার্জ সিস্টেম বানানো সম্ভব? তিনটা। তাহলে আমাদের সিস্টেমের ফাইনাল বিভব শক্তি কত হবে? UF is equals to U1 prime plus U2 prime plus U3 prime। টু চার্জ সিস্টেম এই একটা, এই একটা, এই একটা। ওকে, ধরলাম এটা আমাদের প্রথম টু চার্জ সিস্টেম, দুটো চার্জ কত? কিউ এবং কিউ, মধ্যবর্তী দূরত্ব এ, বিভব শক্তি কত হবে? বিভব শক্তি হবে সি ইন্টু কিউ স্কোয়ার্ড বাই এ। ওকে, ধরলাম এইটা আমাদের সেকেন্ড টু চার্জ সিস্টেম, চার্জ কয়টা? দুইটা, কিউ এবং কিউ, মধ্যবর্তী দূরত্ব কত? এ, বিভব শক্তি কত হবে? সি কিউ স্কোয়ার বাই এ। ধরলাম এইটা আমাদের তৃতীয় টু চার্জ সিস্টেম, চার্জ কয়টা? দুইটা, কিউ এবং কিউ, মধ্যবর্তী দূরত্ব কত? এ, বিভব শক্তি কত হবে? সি কিউ স্কোয়ার্ড বাই এ। তাহলে টোটাল বিভব শক্তি 3c কিউ স্কোয়ার্ড বাই এ। তাহলে এটা হচ্ছে সিস্টেমের ফাইনাল বিভব শক্তি, এটা হচ্ছে ইনিশিয়াল বিভব শক্তি। তোমার বের করতে বলছে কি? কৃত কাজ। বলো, কৃত কাজ বা এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ কার সমান হয়? সিস্টেমের বিভব শক্তির পরিবর্তনের সমান, তার মানে ইউএফ মাইনাস ইউআই। ফাইনাল বিভব শক্তি কত সিস্টেমের? 3c কিউ স্কোয়ার বাই এ। ইনিশিয়াল বিভব শক্তি কত? 3c কিউ স্কোয়ার বাই 2a। বিয়োগটা করো, রেজাল্ট আসবে 3c কিউ স্কোয়ার বাই টুয়াইস এ। এইটাই হচ্ছে তোমার সিস্টেমকে স্টেট এ থেকে স্টেট বি তে নিতে টোটাল কৃত কাজ। ঠিক আছে, দিস উইল বি দ্য অ্যান্সার। সহজ, যদি জানা থাকে নিয়ম সহজ, জানা না থাকলে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে এই সব ম্যাথ। ঠিক আছে, সো একটাবার বিভব শক্তির কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, এইসব ম্যাথ আসলে তোমার কাছে বাচ্চা পোলাপানের জিনিস, আদারওয়াইজ কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে ম্যাথ। ঠিক আছে, এভাবে সলভ করার ট্রাই করো, ম্যাথ অনেক ইজিলি সলভ হয়ে যাবে। পারার কথা, পারবো শিওর। ওকে, চলো পরেরটায় যাই। পরেরটা খুব সহজ। দেখো, পরেরটা খুবই 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 সহজ। তোমার কি বলছে? দেখো, তোমরা বলছে যে আমাদের কাছে দুইটা চার্জ আছে,
ঠিক আছে, একটা সিস্টেম আছে, সিস্টেমে কয়টা চার্জ আছে? দুইটা চার্জ। একটা চার্জ রাখা আছে x ইজ ইকুয়ালস টু 0-তে, সেটার মান হচ্ছে -1 মাইক্রোকুলম। আর একটা চার্জ রাখা আছে x ইজ ইকুয়ালস টু 1-এ, সেটার মান হচ্ছে +1 মাইক্রোকুলম। তোমাকে প্রশ্ন করছে যদি আমি x ইজ ইকুয়ালস টু 2 বিন্দুতে আরও একটা চার্জ নিয়ে আসতে চাই, কত মানের চার্জ? 1 মাইক্রোকুলম মানের চার্জ, তার জন্য কৃত কাজ কত হবে? তাহলে সিস্টেম প্রথমে ছিল এরকম, আমরা পরবর্তীতে সিস্টেমটাকে কিরকম বানাইতে চাচ্ছি খেয়াল করে দেখেন। এই হচ্ছে আমাদের সিস্টেম, তাই না? এখানে আছে কি? এখানে আছে হচ্ছে x ইজ ইকুয়ালস টু 0-তে q1, q1 ইজ ইকুয়ালস টু -1 মাইক্রোকুলম। ওকে, x ইজ ইকুয়ালস টু 1-এ কে আছে? x ইজ ইকুয়ালস টু 1-এ আছে q2 ইজ ইকুয়ালস টু 1 মাইক্রোকুলম। আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি x ইজ ইকুয়ালস টু 2-তে আরও একটা চার্জ নিয়ে আসতে। কত মানের চার্জ? q3 ইজ ইকুয়ালস টু 1 মাইক্রোকুলম। ওকে, প্রশ্ন হচ্ছে সিস্টেমকে এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে আসতে কৃত কাজ কত? বলো কি করবা? ভাই কাজ খুব সহজ, তুমি প্রথমে একবার সিস্টেমের বিভব শক্তি বের করো, পরে আরেকবার সিস্টেমের ফাইনাল বিভব শক্তি বের করো, বিভব শক্তি বিয়োগ করে দাও, ফাইনাল থেকে ইনিশিয়াল বিভব শক্তির পরিবর্তন পাওয়া যাবা, সেইটাই কি হবে? কৃত কাজের সমান। তাহলে বলো শুরুতে চার্জ আছে দুইটা চার্জের জন্য বিভব শক্তি কেমনে বের করে রে? তাহলে সিস্টেমের শুরুর বিভব শক্তি হবে c ইন্টু q1 q2 বাই r। আর হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? ওকে, c ইন্টু q1 q2-র মান কত? q1 হচ্ছে -1 মাইক্রোকুলম, q2 হচ্ছে +1 মাইক্রোকুলম, তার মানে হচ্ছে -10⁻⁻6 ইন্টু 10⁻⁻6। 1 মাইক্রোকুলম মানে কি? 1 ইন্টু 10⁻⁻6 কুলম, ঠিক আছে? আর এদের মধ্যবর্তী দূরত্ব কত? ভাইয়া দোয়া নাই তো, এটা x ইজ ইকুয়ালস টু 0, এটা x ইজ ইকুয়ালস টু 1, মধ্যবর্তী দূরত্ব কত হবে? 1 মিটার ভাই, সো এখানে আসবে 1। আর c এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻9 10⁻12, তাহলে -9 ইন্টু 10⁻3। ওকে, এটা হচ্ছে শুরুতে সিস্টেমের বিভব শক্তি। এইবার আমার দেখা লাগবে নতুন চার্জ আনার পরে সিস্টেমের বিভব শক্তি কত। দেখো যখন তুমি নতুন চার্জ নিয়ে আসছো, তোমার সিস্টেমে চার্জ হয়েছে কয়টা? 3টা চার্জ হয়ে গেছে, 1টা 2টা 3টা চার্জ দিয়ে যেন কয়টা টু চার্জ সিস্টেম বানানো সম্ভব? 3টা বানানো সম্ভব। তাহলে সিস্টেমের ফাইনাল বিভব শক্তি কত হবে? ফাইনাল বিভব শক্তি হবে u1 প্লাস u2 প্লাস u3। এখানে 3টা টু চার্জ সিস্টেম আছে, এই দুজন মিলে একটা, এই দুজন মিলে একটা, প্রথম জোন আর শেষ জোন মিলে আরেকটা। তাহলে বলো প্রথম দুইজন যদি প্রথম টু চার্জ সিস্টেম হয়, এই প্রথম দুইজনের বিভব শক্তি কত হবে? প্রথম দুইজনের বিভব শক্তি হবে c ইন্টু -1 মাইক্রোকুলম মানে -10⁻⁻6 ইন্টু 1 মাইক্রোকুলম মানে 10⁻⁻6 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, ঠিক আছে? পরের দুইজন মিলে যদি আরেকটা টু চার্জ সিস্টেম হয়, এই দুইজনের বিভব শক্তি কত হবে বলো? প্লাস c ইন্টু এর চার্জ 1 মাইক্রোকুলম, এর চার্জও 1 মাইক্রোকুলম, তাহলে 10⁻6 ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই এই দুইজনের মধ্যবর্তী দূরত্ব বলো কত? এটা x ইজ ইকুয়ালস টু 1, এটা x ইজ ইকুয়ালস টু 2, মাঝখানের ডিসটেন্স কত ভাই? 1 মিটার। তাহলে বসিয়ে দাও 1 প্লাস আরেকটা টু চার্জ সিস্টেম কোনটা? প্রথমটা আর লাস্টেরটা। কোনটা? প্রথমটা আর লাস্টেরটা। তাহলে এই দুইজনকে মিলিয়ে বিভব শক্তি কত হবে বলো? যদি ও আর ও মিলে আর একটা টু চার্জ সিস্টেম হয়, হবে হচ্ছে c ইন্টু ওর চার্জের মান -10⁻⁻6, ওর চার্জের মান 10⁻⁻6 ডিভাইডেড বাই ওদের মধ্যবর্তী দূরত্ব। ভাইয়া 1 মিটার না, একটা চার্জ এইটা আর একটা এইটা, ও আছে x ইজ ইকুয়ালস টু 0-তে, ও আছে x ইজ ইকুয়ালস টু 2-তে, মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হবে না, কত হবে? 2 মিটার হবে, ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে আমাদের ফাইনাল যে বিভব শক্তি সেটা বের করা লাগবে। তাহলে যদি আমরা একটু করার চেষ্টা করি 10⁻12, তাহলে হচ্ছে -9 ইন্টু 10⁻3, এটা গেল এখানে। এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 9 ইন্টু 10⁻3 প্লাস, ঠিক আছে? আর এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে মাইনাস, হাই হাই রে, -4.5 ইন্টু 10⁻3। ওকে, সো ক্যালকুলেশন করলে এটা বাদ থাকবে হচ্ছে -4.5 ইন্টু 10⁻3 জুল।
if I'm not wrong. So এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল বিভব শক্তি, এটা হচ্ছে আমাদের ফাইনাল বিভব শক্তি। তাহলে সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন বা কৃতকাজ কত? কৃতকাজ হচ্ছে সিস্টেমের বিভব শক্তির পরিবর্তনের সমান, সেটা হচ্ছে -4.5 ইন্টু 10⁻³ -9 ইন্টু 10⁻³ ক্যালকুলেট করো, আসবে হচ্ছে +4.5 ইন্টু 10⁻³ এত জুল। This will be our answer. ওকে, সো এইটা হবে হচ্ছে সিস্টেমের মধ্যে নতুন চার্জটাকে নিয়ে আসতে কৃত কাজ। এখন এই ম্যাথটা এভাবে না করে আরো ইজিলি করা যাইতো। আমি তো এই নিয়মেই ম্যাথ করে আসতেছিলাম, তার জন্য এই নিয়মেই করে দিলাম। আরো ইজিলি কিভাবে করা যেত বলো তো? এই ম্যাথটা আরো ইজিলি করা যেত, আগেরগুলো না, এটা করা যেত। সেটা হচ্ছে তুমি যেটা করতে পারতা, তুমি এই পয়েন্টে টোটাল বিভব নির্ণয় করলে কাজ হয়ে গেছিল। এই চার্জের জন্য এই পয়েন্টে একটা বিভব আছে, সিমিলারলি এই চার্জের জন্য এই পয়েন্টে একটা বিভব আছে। দুইটা বিভবকে যোগ করে দাও, যোগ করে দিলে তুমি এই পয়েন্টের টোটাল পটেনশিয়াল বা টোটাল বিভব পেয়ে যাবা। এই পয়েন্টের টোটাল বিভব মানে কি? 1 কুলম মানের চার্জকে আনতে কৃত কাজ, সেইটাকে এই 1 মাইক্রোকুলম দিয়ে গুণ করলেই তুমি এই পয়েন্টে 1 মাইক্রোকুলমকে নিয়ে আসতে টোটাল কৃত কাজ পেয়ে যাবা। ঠিক আছে, সো তুমি চাইলে ওইভাবেও করতে পারো, ওইটা এই কেসটাতে আরো বেশি ইজি হবে। বাট আগের কেসগুলা টু চার্জ সিস্টেম দিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ হবে। বাট এই কেসটা টু চার্জ সিস্টেম দিয়ে না করেও তুমি এই পয়েন্টে টোটাল পটেনশিয়াল বের করে সেইটাকে 1 মাইক্রোকুলম দিয়ে গুণ করলেও হয়ে যাবে। সো বাসায় অবশ্যই সবাই চেষ্টা করবা, মন থাকে জানো, এগুলো কিন্তু ভোলা যাবে না। ওকে, ম্যাথ খুব সহজ, পরীক্ষায় আসলে অবশ্যই অবশ্যই পারতে হবে। পারবো? 4টা ম্যাথ ক্লিয়ার, শিওর পুরোপুরি? ওকে, আসো আরেকটা ম্যাথ করি। আয় হায়, আরেকটা ম্যাথ নাই? আরেকটা ম্যাথ লিখি নাই নাকি? আরে ভাই, এ ক্যা সে ক্যা হো গয়ে দেখতে দেখতে। আসো তাহলে আমি করাই। ওকে গাইজ, আসো ম্যাথ আমি করাচ্ছি। ম্যাথ লেখা নাই, সমস্যা নাই। 5 নাম্বার ম্যাথ। ওকে, দুঃখিত, ম্যাথ হারাই গেছে। ভালোবাসার মতো জীবন থেকে ম্যাথ হারিয়ে গেছে। না, ওকে, এখানে একটা চার্জ আছে, ওকে, এখানে আরেকটা চার্জ আছে, ওকে, ঠিক আছে। আমাদেরকে বলেছে এটা হচ্ছে +2 কুলম, ওকে, এটাও হচ্ছে, আচ্ছা 2 না, একটু বড় দাও না, এত ছোট চার্জ দিয়ে কিচ্ছু হবে না। ঠিক আছে, ধরো +10 কুলম, যদি এত বড় চার্জ এক্সিস্টই করে না খুব বেশি, মাইক্রোকুলম রেঞ্জে নর্মালি চার্জ এক্সিস্ট করে, যাই হোক, সো এটাও ধরো +10 কুলম। ওকে ওকে, এই ম্যাথটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। তোমাকে বলেছে একদম মাঝখানের যে লাইনটা, এই লাইন বরাবর, ওকে, একটা সার্টেন হাইটে, কতটুকু হাইটে, ধরো কত, 5 মিটার, হ্যাঁ 5 মিটার হাইটে এখানে একটা 2 কুলম মানের চার্জ আছে। ওকে, অ্যাট রেস্ট, ঠিক আছে, রেস্টে আছে প্রথমে, ইনিশিয়ালি রেস্টে আছে। ওকে, আর এই দুইটা চার্জের যে মধ্যবর্তী দূরত্ব সেটা তোমাকে বলে দিয়েছে 10 মিটার। কত? 10 মিটার। ফাইন, এখন তুমি একবার চিন্তা করো, এই প্লাস চার্জ 2 কুলমকে এই বরাবর টানবে, ওকে, এই প্লাস চার্জও 2 কুলমকে এই বরাবর টানবে, তার মানে ওর উপর না দুইটা বল এইভাবে কাজ করবে। সো দেখা যাবে দুইটা বলের লব্ধি বল চলে আসবে একদম মাঝ বরাবর, কারণ এই ফোর্স, এই চার্জের মানও যা, এই চার্জের মানও তাই। দেখা যাবে এখান থেকে ডিস্টেন্স যা, এখান থেকেও ডিস্টেন্স তাই, সো দুইজন সমান বলেই টানবে, সো লব্ধি হবে একদম মাঝ বরাবর। এবং সামহাউ এই লব্ধি বলের ক্রিয়ায় এই চার্জটা গতিশীল হইল। ঠিক আছে, কি হয়েছে? গতিশীল হয়েছে। এতক্ষণ ধরে কিন্তু আমরা পড়তেছিলাম চার্জ গতিশীল হইলেও সমবেগে গতিশীল ছিল, বাট এইবার চার্জ শুরুতে ছিল স্থির, পরে সে কি হয়েছে? গতিশীল হয়েছে, তার বেগ বৃদ্ধি পাচ্ছে। তোমাকে বলছে এইটা হচ্ছে বি পয়েন্ট, বা ধরো পি পয়েন্ট, ঠিক আছে, প্রমিতের পি, ধরো কথার কথা। সো চার্জটা যদি গতিশীল হয়, সেই 5 মিটার দূরত্ব অতিক্রম করার পর একটা সময় এই পি পয়েন্টটা আসবে, অবশ্যই আসবে। প্রশ্ন হচ্ছে পি পয়েন্টে আসার পর চার্জের গতিশক্তি কত? এইটা হচ্ছে প্রশ্ন। পি পয়েন্টে চার্জের গতিশক্তি কত? ঠিক আছে, ওই 2 কুলম মানের চার্জটার, হ্যাঁ, যদি কোশ্চেন এখনো ক্লিয়ার না হয়, পি পয়েন্টে আসার পর লেখো, একটু ডিটেলসেই লেখো, আসার পরে ওই +2 কুলম মানের চার্জের গতিশক্তি কত? ওকে, চার্জের গতি শক্তি কত?
কেমনে করব ভাইয়া? এতক্ষণ ধরে তো চার্জকে আমরা গতিশীল করলেও খুব ধীরে ধীরে, বেগ যেন চেঞ্জ না হয়, গতিশক্তি যেন চেঞ্জ না হয়, এভাবে করতেছিলাম। এখন তো ভাইয়া গতিশক্তি টক্তি চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন কি করবা বলো? এখন একটু বুদ্ধি খাটাইতে হবে। কি করতে হবে? একটু বুদ্ধি খাটাইতে হবে, ঠিক আছে? এখন এই বুদ্ধি কিভাবে খাটান যায় একটু চিন্তা করো তো। দেখো, প্রথমে এটা একটু বোঝার চেষ্টা করো যে এখানে আমরা আগের মতো করে ম্যাথ করতে পারবো না। কেন করতে পারবো না? তুমি যদি বলো যে ভাইয়া আমার শুরুতে বিভব শক্তি বের করি, পরে বিভব শক্তি বের করি, বিভব শক্তি বিয়োগ করে দিই, গতিশক্তি বের হয়ে যাবে, না, এভাবে না। ঠিক আছে, হইতে পারে, সেটা আমরা আসতেছি, বাট এভাবে এটা করা যাবে না, বা এভাবে এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ হচ্ছে আমাদের গতিশক্তিতে পরিবর্তন চলে আসতেছে, ঠিক আছে? শুরুতে চার্জ ছিল রেস্টে, পরে চার্জ গতিশীল হইতে হইতে এখানে আসার পর সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গতিশক্তি অর্জন করে ফেলছে। সো এইবার তুমি ডিরেক্ট ডেল ডাব্লিউ সমান ডেল ইউ এটা বলতে পারবা না। এটা তখনই বলতে পারতা যখন সিস্টেমের গতিশক্তিতে কোনো চেঞ্জ আসতো না, বাট এবার সিস্টেমের গতিশক্তি চেঞ্জ হচ্ছে, সো এইভাবে তো করা যাবে না। তাহলে কি করব? এখানে আমরা যেটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। আমরা কি করব? শক্তির সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করব। পড়ছি না চ্যাপ্টার 5-এ? সবাই অবশ্যই পড়ছি যে সিস্টেমের টোটাল এনার্জি কনস্ট্যান্ট। সিস্টেমের টোটাল এনার্জিতে কোনো চেঞ্জ আসবে না, এনার্জির কোনো ধ্বংস নাই, এনার্জির কোনো সৃষ্টি নাই, এনার্জির পরিমাণ সব সময় কনস্ট্যান্ট থাকে। তোমাকে যদি একটা এরকম ক্লোজ সিস্টেম থাকে, সেই সিস্টেমের টোটাল এনার্জি সব সময় সেম থাকবে, যদি না কোনো অসংরক্ষণশীল বল চলে আসে। অসংরক্ষণশীল বল থাকলে কিন্তু সিস্টেমের এনার্জি কনস্ট্যান্ট হয় না, জানো আই গেস। এখানে কোনো অসংরক্ষণশীল বল নাই, যা আছে তড়িৎ বল। তড়িৎ বল কি বল? সংরক্ষণশীল বল। সো সংরক্ষণশীল বল থাকলে সিস্টেমের এনার্জি অবশ্যই কনজার্ভড হবে, দ্যাট মিন্স সংরক্ষণশীল হবে। তাহলে আমাদের সিস্টেম প্রথমে কোন অবস্থায় ছিল? প্রথমে ছিল হচ্ছে এই অবস্থায়। পরে কি হয়েছে? এই চার্জটা এখান থেকে পি পয়েন্টে চলে আসছে। তার মানে আমি যদি সিস্টেমের ফাইনাল অবস্থা আঁকি, এটা তো ইনিশিয়াল অবস্থা, ফাইনাল অবস্থাটা কিরকম হবে? ফাইনাল অবস্থাটা হবে হচ্ছে এরকম, ধরো এই, ঠিক আছে, আহা আহা, এই, ঠিক আছে, ওকে। এখানে ছিল হচ্ছে 10 কুলম, মাঝখানের এই পয়েন্টে কে চলে আসবে? পি পয়েন্টে, পি পয়েন্টে চলে আসবে ওই 2 কুলম, ঠিক আছে। আর এই পাশে ছিল কত? এই পাশে ছিল হচ্ছে 10 কুলম, ওকে। সো এই হচ্ছে ফাইনাল অবস্থা, এইটুকু হচ্ছে 5 মিটার, ওকে। এইটুকু হচ্ছে কত? 5 মিটার, ওকে। আর এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা। আচ্ছা, গুড। এখন আমরা একটা কথা বলো, ইনিশিয়ালি এই সিস্টেমের বিভব শক্তি কত? এই ইনিশিয়ালি মানে এই পুরো সিস্টেমটার বিভব শক্তি কত বলো তো? বের করা সম্ভব না? অবশ্যই সম্ভব। দেখো, এটা হচ্ছে 5, এইটাও হচ্ছে 5, এইটাও হচ্ছে 5, তাইলে বলো তো এইটা কত হবে? এটা কি 90 ডিগ্রি না? দেখেই তো বোঝা যাচ্ছে ছবি দেখে, এটা তো একটা লম্ব, তাই না? 90 ডিগ্রি, ভূমি হচ্ছে 5, লম্ব হচ্ছে 5, অতিভুজ কত হবে? √5 স্কয়ার্ড প্লাস 5 স্কয়ার্ড মানে 5√2, তার মানে এই ডিসটেন্সটা হবে 5√2। সিমিলারলি এই ডিসটেন্সটা কত হবে? কোয়েশ্চেনে না দেওয়া থাকলেও তোমার বোঝা লাগবে 5√2, ঠিক আছে। তাহলে আমার কাছে এখানে টু চার্জ সিস্টেম আছে 3টা, কারণ চার্জ আছে 3টা। এইটা একটা টু চার্জ সিস্টেম, এইটা আর একটা, এইটা হচ্ছে আর একটা। তো সিস্টেমের টোটাল বিভব শক্তি কত হবে? লেখো, শুরুতে বা ইনিশিয়ালি, ঠিক আছে, ইনিশিয়ালি বা শুরুতে ইউ আই কত হবে? U1 প্লাস U2 প্লাস U3, ওকে। প্রথম টু চার্জ সিস্টেমের বিভব শক্তি কত? সি ইন্টু দুইটা চার্জের মান 2 ইন্টু 10 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব 5√2, ওকে। U2 আমাদের সেকেন্ড টু চার্জ সিস্টেমের বিভব শক্তি। চার্জ আছে কয়টা? 2টা, 10 10, মধ্যবর্তী দূরত্বও 10, কত হবে বিভব শক্তি? সি ইন্টু 10 ইন্টু 10 বাই 10, ওকে। থার্ড যে টু চার্জ সিস্টেমটা, সেইটার বিভব শক্তি কত হবে? চার্জ আছে 2টা, 2 ইন্টু 10, মধ্যবর্তী দূরত্ব 5√2। সো এই হচ্ছে শুরুতে সিস্টেমের টোটাল বিভব শক্তি। যদি আমি এখানে একটু যোগ টোগ করি তাহলে দেখো কি কমন আসে এখানে, তো দেখি সব কাটাকাটি চলে যেতেছে, না সব কাটাকাটি যাচ্ছে না আসলে, তাই না? এখানে 5 যাচ্ছে, এখানে থাকতেছে 2, এখানে √2 যাচ্ছে, √2, তার মানে 2√2। তাহলে যদি আমি সি কমন নেই, এখানে আসবে হচ্ছে 2√2 প্লাস 10, এখানেও আসবে 2√2, ওকে। সো এটা হচ্ছে আমার ইনিশিয়াল বিভব শক্তি।
ইনিশিয়াল গতিশক্তি কত? সিস্টেমের শুরুতে কোনো গতিশক্তি আছে? কোনো গতিশক্তি নাই ভাই, এই দুজন তো রেস্টেই। 3 নাম্বার যে চার্জ, যে গতিশীল হওয়ার কথা ছিল, সেও রেস্টে। তার মানে সিস্টেমের ইনিশিয়াল গতিশক্তি কত? 0। ওকে, তাহলে আমাদের সিস্টেমের শুরুর বিভব শক্তি আর গতিশক্তি আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে সিস্টেমের শুরুর বিভব শক্তি, এটা হচ্ছে সিস্টেমের শুরুর গতিশক্তি। কেউ গতিশীল না, সো অবভিয়াসলি গতিশক্তি তো শূন্যই। এইবার আসো ফাইনাল অবস্থায়। ফাইনাল অবস্থায় কি হবে? পরের পেজে যাই, লেখো ফাইনাল কন্ডিশন বা ফাইনাল অবস্থা। লেখো 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 ফাইনাল অবস্থা। ফাইনাল অবস্থায় সিস্টেমের চার্জ কয়টা রে? 3টাই তো। চার্জ নিচে নেমে আসছে, বাট চার্জ তো 3টা। তাইলে সিস্টেমের বিভব শক্তি বের করার জন্য তোমার কয়টা টু চার্জ সিস্টেম লাগবে? 3টা। কারণ 3টা চার্জ দিয়ে আমরা টু চার্জ সিস্টেম বানাইতে পারবো 3টা। এইখানে একটা, এইখানে একটা, প্রথমটা আর লাস্টেরটা মিলে আরেকটা। ওকে, তাহলে চলেন, ফাইনাল বিভব শক্তি হবে ইউএফ। লেখো UF is equals to U1 plus U2 plus U3. ওকে, U1 হচ্ছে প্রথম এই দুইটা চার্জের বিভব শক্তি 10 এবং 2 কুলম, মধ্যবর্তী দূরত্ব 5। তাহলে বিভব শক্তি কত হবে? C ইন্টু 10 ইন্টু 2/5। ওকে, U2 হচ্ছে পরের দুইটা চার্জের বিভব শক্তি 2, 10, মধ্যবর্তী দূরত্ব 5। তাহলে C ইন্টু 2 ইন্টু 10/5। U3 প্রথম চার্জ এবং লাস্টের চার্জের বিভব শক্তি। প্রথম চার্জ 10, লাস্টের চার্জ 10, মধ্যবর্তী দূরত্ব 5 না, 5 + 5 10। তার মানে বিভব শক্তি হবে C ইন্টু 10 ইন্টু 10/10। ওকে, কত হয় ভাইয়া? এখানে ক্যালকুলেট করো। এখানে হচ্ছে যাবে হচ্ছে 2, 4, তাই না? তার মানে এখানেও হবে হচ্ছে 4, এখানে আসবে হচ্ছে 10। তাহলে C ইন্টু 4 + 4 + 10, তার মানে হচ্ছে 18C। এইটা হচ্ছে সিস্টেমের ফাইনাল বিভব শক্তি। সিস্টেমের কি ফাইনালি কোনো গতিশক্তি আছে? ভাইয়া এই চার্জ তো মুভ করে নাই, ওর গতিশক্তি 0। এই চার্জ তো মুভ করে নাই, ওরও গতিশক্তি 0। মুভ করছে কে? মুভ করছে 2 কুলম, ওর তো গতিশক্তি আছে এবং সেইটাই সিস্টেমের ফাইনাল গতিশক্তি। তাহলে চার্জটা যে নিচের দিকে নামলো, ওর একটা গতিশক্তি আছে না? আছে তো। সেইটাই আমাদের সিস্টেমের ফাইনাল গতিশক্তি EKF। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেমের ফাইনাল গতিশক্তি। সিস্টেম এর ফাইনাল গতিশক্তি বা ওই যে 2 কুলম মানের চার্জটা আছে তার ফাইনাল গতিশক্তি, কারণ সে বাদে তো সিস্টেমের অন্য কোনো চার্জের গতিশক্তিই নাই। ঠিক আছে, 2 কুলম চার্জের ফাইনাল গতিশক্তি, চার্জের ফাইনাল গতিশক্তি। বুঝেছো? কাজ খুব সহজ। এবার শক্তির সংরক্ষণশীলতার নীতি কি বলে? শুরুর অবস্থায় সিস্টেমের টোটাল শক্তি হবে শেষ অবস্থায় সিস্টেমের টোটাল শক্তির সমান। শুরুতে সিস্টেমের টোটাল শক্তি মানে কি? শুরুতে সিস্টেমের বিভব শক্তি প্লাস শুরুতে সিস্টেমের গতিশক্তি। ফাইনালি সিস্টেমের টোটাল শক্তি মানে কি? ফাইনালি সিস্টেমের টোটাল শক্তি মানে হচ্ছে শেষে বা সিস্টেমের ফাইনাল বিভব শক্তি প্লাস সিস্টেমের ফাইনাল গতিশক্তি। ওকে ভাইয়া, সিস্টেমের শুরুর বিভব শক্তি যেন কত ছিল? কই বের করছি ভাইয়া? এই যে বের করে রেখে আসছো। সিস্টেমের শুরুর বিভব শক্তি C ইন্টু 2√2 প্লাস 2√2 প্লাস 10, তার মানে এখানে হচ্ছে 4√2 প্লাস 10। ওকে, তাহলে সিস্টেমের শুরুর বিভব শক্তি হচ্ছে C ইন্টু 4√2 প্লাস 10। সিস্টেমের শুরুর গতিশক্তি কত? 0 ভাই। কত? 0। সিস্টেমের ফাইনাল বিভব শক্তি কত? ফাইনাল বিভব শক্তি হচ্ছে 18C। কত? 18C প্লাস সিস্টেমের ফাইনাল গতিশক্তি হচ্ছে EKF। তাহলে EKF কত হবে? EKF হবে হচ্ছে C ইন্টু 4√2 প্লাস 10 মাইনাস 18C, যা আসবে তাই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? সো এখান থেকে হচ্ছে আমরা এই চার্জের ফাইনাল গতিশক্তি বের করে ফেলতে পারবো যে চার্জটাকে যদি এখান থেকে এখানে নিয়ে আসা হয় বা চার্জ যদি এখান থেকে এখানে আসে, তার গতিশক্তি আসলে কত হবে। দেখেন বুঝছেন কিনা? বুঝলে আমাদের আজকের মতো শেষ। আমাদের বিভব শক্তি, গতিশক্তি, তড়িৎ বিভব শক্তি পড়া কমপ্লিট। ও ভাই, সেই 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 দেখো, ও মাই গড, অবশেষে। হ্যাঁ
দাদা তুমি কতটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিলা? আচ্ছা মাইনাস, এই যে ভুলটা তো করছি না, এই এখানেই ভুলটা হয়েছে। গুড, ভালো বলছো, এখানে ভুলটা করছি আমি, চার্জের সাইন ভুল করছি না, এখানে -2 হবে, দুঃখিত। এখানে কি হবে, হ্যাঁ মানে +2 কে তো আকর্ষণ করবেই না, ভুল করছি, ইস রে সাইন দিতে ভুল করছি রে, ইস মাইনাস হবে, সরি, হ্যাঁ ধন্যবাদ, যে বলে দিয়েছো ধন্যবাদ। এখানে আসবে মাইনাস, ঠিক আছে, মাইনাস, এখানেও আসবে মাইনাস, তাহলে এখানেও আসবে মাইনাস, এখানেও আসবে মাইনাস, কারণ প্লাস তো প্লাসকে বিকর্ষণ করবে, দুঃখিত, মাইনাস, তাহলে হচ্ছে এখানেও আসবে মাইনাস 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 মাইনাস, ওকে, তাহলে এখানে আসলো এটা, আর এখানেও আসবে কি, এখানেও আসবে হচ্ছে মাইনাস। হাই রে, ভুল করলে একবার শাস্তি ভোগ বারবার। এখানেও আসবে মাইনাস, এই মাইনাস বসাও সবাই, -4, তাহলে এখানে আসবে কত হয়েছে, ক্যালকুলেশন তো পুরো আকাশে উঠে গেছে, -8, তাহলে এখানে আসবে হচ্ছে 2c, ঠিক আছে, ওকে, তাহলে এখানে আসবে হচ্ছে -4√2, আর এখানে আসবে হচ্ছে কত 2c, তাই তো, 2c, মাইনাস হবে, মাইনাস মাইনাস মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে যদি করি, এখানে আসবে -4√2, এখানে আসবে হচ্ছে 2c, শেষ, এটাই যা আসবে তাই, ওকে। এখানে চার্জটা মাইনাস দিতে হবে, ঠিক আছে, কারণ প্লাস তো আর প্লাসকে আকর্ষণ করবে না, তুমি যদি এখানে একটা প্লাস চার্জ রাখো তাহলে সে যাবে উপরের দিকে, নিচের দিকে তো আসবে না, আমি উল্টা দিয়ে ফেলছিলাম আর কি, এটা মাইনাস দিতে হবে, কারণ প্লাস আকর্ষণ করবে মাইনাসকে, ওকে এইদিকে টান দিবে, ওকে এইদিকে টান দিবে, ও নিচের দিকে গতিশীল হবে, সো দ্য চার্জ উইল বি নেগেটিভ। এবং বিভব শক্তি যেহেতু স্কেলার রাশি, অবভিয়াসলি শক্তির ফর্মুলায় চার্জ মাইনাস হইলে তোমার মাইনাসই বসাইতে হবে, সো এখানেও -2, এখানেও -2, এখানেও মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে, এবং ফাইনাল কন্ডিশনে গিয়েও এখানে -2, এখানে -2, এখানেও মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে, ক্যালকুলেট করলে 2c আসবে, এবং অবশেষে মান বসিয়ে দিলেই তুমি কি পেয়ে যাবা, ফাইনাল গতিশক্তি পেয়ে যাবা, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেট করা লাগবে, আর কোনো কিছু না। দেখেন বুঝতে পারছেন কিনা, ও মাই গড, প্লাস প্লাস বিকর্ষণ করবে না, হ্যাঁ মাইনাস হবে ওখানে, আমি ভুলে ভুলে প্লাস দিয়েছিলাম, দুঃখিত ফর দ্যাট। দেখেন সবাই বুঝতে পেরেছি, বুঝতে পারলে শেষ ভাই, ও সেই ভাই, পরের দিন হচ্ছে আমরা ক্যাপাসিটার শুরু করবো, এই বিভবটাই শেষ হচ্ছিল না, অবশেষে শেষ হয়েছে, ওই সব কিছু যে পড়ায় শেষ করা গেছে, এইটা হচ্ছে একটা পুরাই মানসিক শান্তি। ওকে গাইস, সো ক্লাস কিন্তু আজকে ইউটিউবে এখনো দিতে পারি নাই, দুইটা ভাগ হয়ে গেছে ক্লাসের, সো কিচ্ছু করার নাই, আমি হচ্ছে দুইটা ভাগ একসাথে জোড়া লাগায়া দেন ইউটিউবে আজকে রাতে আপলোড করে দিব, আপনারা রিল্যাক্সে পরে ইউটিউব থেকে ক্লাস করে ফেলেন, ওকে। সো অনেকক্ষণ হয়ে গেছে মনে হয় ক্লাস নিতেছি, দুঃখিত এতক্ষণ ধরে ক্লাস নেওয়ার জন্য, আপনাদের একটু বেশি বিরক্ত করে ফেললাম নাকি জানি না, বাট এই ম্যাথগুলা করেন ভালো মতো, এই ম্যাথগুলো আপনার কনসেপ্টকে আর অনেক বেশি ক্লিয়ার করবে, এবং যে নিয়মগুলো শিখাইলাম এগুলো দেখবা তোমাকে অল্প জায়গার মধ্যে অল্প সময়ের মধ্যে সংক্ষেপে ম্যাথ করতে অনেক বেশি হেল্প করবে, এখন তো বুঝবা না, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনটা দিতে গেলে বুঝবা, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে বৃহস্পতিবার দেখা হচ্ছে যদি বেঁচে থাকি, অ্যান্ড এর পাশাপাশি আমাদের প্রাইভেট ব্যাচে ক্লাস তো চলতেছেই, ফার্স্ট পেপার ব্যাচে, সেকেন্ড পেপার ব্যাচে এই চ্যাপ্টারের ক্লাস শেষ হয়ে গেলেই প্রাইভেট ব্যাচে ক্লাস শুরু হবে, সো যারা এখনো যুক্ত হও নাই, আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিডে একটা টেক্সট দিয়ে দ্রুত যুক্ত হয়ে নাও, এবং তোমার ফিজিক্সের প্যারাকে এখনই বিদায় জানিয়ে দাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল দেন টেক কেয়ার। আগামীকাল আপনাদের পরীক্ষা আছে এই লেকচারের উপর, বাসায় বসে ঠিকঠাক প্র্যাকটিস করেন। শুভরাত্রি।